আসসালামু আলাইকুম। আজকে একটা হচ্ছে নতুন সেটআপ। তো তোমরা আজকে হয়তো একটা নতুন সেটআপে হচ্ছে আমাকে দেখতেছো। তো আমরা আসলে একটু ট্রাই করতেছি, ট্রাই অ্যান্ড এরর এরর ফেজের মধ্যে আছি। একটু কালো দেখা যাচ্ছে আমি জানি, কিন্তু আজকে বোর্ডের লেখাগুলো হচ্ছে অনেক স্পষ্ট তোমরা দেখতে পাবা। আমরা ক্যামেরা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতেছি আসলে, ঠিক আছে? তো এই দু একদিন হচ্ছে আমরা একটু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আসি। আমরা আমাদের মেডিকেল ব্যাচে হচ্ছে স্টুডিও পুরা চেঞ্জ করে ফেলছি। তো এই কারণে হয়তো বা একটু আমাকে কালো লাগতে পারে, বাট বোর্ডের লেখাগুলো একদম জল জল করে আজকে দেখতে পারবা, যা লিখবো তাই, ঠিক আছে? তো সামনে আমাকে আরও ফর্সা দেখবা সামনের দিনগুলোতে আশা করি। ঠিক আছে, ওকে। তো তোমাদের আসলে এইচএসসি 26 ব্যাচ। তো তোমরা জানো যে আসলে আমরা মেডিকেল এবং প্রি মেডিকেল দুইটা কোর্স আসলে আমাদের লঞ্চ হয়েছে। 24-এর জন্য মেডিকেল কোর্স, 25-এর জন্য প্রি মেডিকেল কোর্স। আসলে হঠাৎ করে এই দুইটা আসলে একসাথেই করতে হয়েছে, কারণ 24 ব্যাচের এইচএসসি পরীক্ষা হয় নাই আর, ঠিক আছে? শেষে 6টা পরীক্ষা হয় নাই। তো আমাদের একটা এস্টিমেট ছিল যে ওদের 6টা পরীক্ষা হইলে মোটামুটি ওদের অক্টোবর মাস পুরাটা চলে যাইতো, মানে সেপ্টেম্বর মাস পুরাটা, অক্টোবরেরও হয়তো কিছুদিন চলে যাইতো এইচএসসির পিছনে। তো আমাদের সেই ক্ষেত্রে মেডিকেল ব্যাচটা আমরা পরে শুরু করতাম। মানে আমার পার্সোনাল প্ল্যান ছিল যে তোমাদের 26 ব্যাচকে আমরা সুন্দর করে তখন শুরু করতে পারবো। কিন্তু যেটা হয়েছে যে আসলে মানে ওদের পরীক্ষা না হওয়াতে ধরো আমরা মিনিমাম 1.5 মাস সময় পাইতাম আর কি মেডিকেল ব্যাচ শুরু করার আগে। সেই সময়টা আসলে পাই নাই, 1.5 মাস পরের জিনিস 1.5 মাস আগে শুরু করতে হয়েছে। আর অ্যাডমিশন তো জানো অনেক সেন্সিটিভ আসলে। যেমন তোমরা এখনও কেবল কলেজ শুরু করছো, তোমাদের 1 মাস গেছে, আমি বলবো যে কিছুই হয় নাই। যারা এই 1 মাসে পড়াশোনা করো নাই, যদি আজকে থেকে ঘুরে দাঁড়াও, বিশ্বাস করো তুমি সারা বাংলাদেশে ফার্স্ট হইতে পারবা। নট অনলি মানে ঘুরে দাঁড়ানো, বাংলাদেশে ফার্স্ট হইতে পারবা। প্রচুর টাইম আছে এইচএসসি 26-এর জন্য। কিন্তু অ্যাডমিশনে তো আসলে এটা বলা যায় না, অ্যাডমিশনে একটা দিন মানেও খুব ইম্পর্টেন্ট এইচএসসির পরে। এই জন্য ওদেরকে আসলে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এই কয়েকদিনে। এই জন্য আমি 26 ব্যাচ তোমাদেরকে একটু আসলে পিছানো লাগছে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো, এই জন্য দুঃখিত। তো তোমরা ধুমায় হচ্ছে ভিডিওটা আসলে শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, যার যত ফ্রেন্ড আছে একটু ফ্রেন্ডদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও। 26 ব্যাচের যারা আসো, আমি একটু শেয়ার করে দিই। আজকে ওরিয়েন্টেশনে তোমাদেরকে আসলে কিভাবে বায়োলজি পড়তে হবে, এমনকি মেডিকেল এক্সামের জন্য কিভাবে পড়তে হয়। কারণ নর্মালি দেখা যায় যে আসলে তোমাদের মধ্যে অনেকেই স্বপ্ন আছে যে ভাই আমি ডাক্তার হতে চাই, মেডিকেলে পড়তে চাই, তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন। তো আমি অ্যাজ এ বায়োলজি টিচার এবং একজন ডাক্তার হিসেবে আমার এটা দায়িত্ব যে একটু মেডিকেল অ্যাডমিশন নিয়েও তোমাদেরকে গাইড করা, যে কলেজের শুরু থেকেই যদি তুমি ঢাকা মেডিকেলে পড়তে চাও তাহলে কিভাবে তোমার আসলে পড়া আগানো উচিত, এইটা নিয়েও আমি আজকে বলবো। আজকে ওরিয়েন্টেশন, আজকে কোনো ক্লাস হবে না, এটা আমাদের পেইড ব্যাচের ওরিয়েন্টেশন, কিন্তু সবার জন্য ওপেন করা আছে। আর তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাও আমাদের সাইকেল 1-এ, তারা আমাদের এই পেজটাতে মেসেজ দিলেই হবে। আমি যেই পেজ থেকে লাইভে গেছি, গ্র্যাভিটি মেডিস্টেশন, এই পেজে মেসেজ দিলেই বিস্তারিত বলে দিবে। তুমি টাকা পাঠায় হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা 2-3 দিন পরে হচ্ছে আমাদের প্রথম ক্লাস শুরু করব, ঠিক আছে? ওকে। তো তার আগে একটু শেয়ার করে ফেলো, সবাই ফোনটা হাতে নাও, শেয়ার করলে কেয়ার বাড়ে। আর নতুন সেটআপ, তো আমি জানি আমাকে একটু কালো দেখাচ্ছে, আমরা ট্রায়াল অ্যান্ড এরর ফেজের মধ্যে আছি, ক্যামেরার কিছু ফাংশন চেঞ্জ করছি, সমস্যা নেই, এটা পরের ক্লাসগুলোতে দেখবে যে আমাকে আরও ভালো দেখাবে। আর তার থেকেও বড় কথা, বোর্ডটা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমারে যা খুশি তাই হোক সমস্যা নেই, কিন্তু বোর্ডের লেখাগুলো দেখবে একদম তোমাদের কাছে আরও জল জল করে ফুটে উঠতেছে, আমি শিওর। মানে একদম মানে চোখে বাজতেছে। যেমন আমি যদি একটা দাগ দিই, দেখবা তোমাদের এখন চোখে বাজবে, একদম জল জল করে লেখা। তো এটা তোমাদের জন্য ভালো, তোমাদের দেখতে ইজি হবে। যেমন এখন আমি একটা দাগ দিচ্ছি নিচে, দেখো একদম তোমাদের জল জল করে তোমাদের চোখে দাগটা বাজতেছে, ফুটে উঠতেছে, তাই না? বা ধরো এই যে একটা দাগ, ঠিক আছে? ওকে। তো এটাই আর কি, আমরা এতদিন হয়তো একটু ঘোলা ছিল, বোর্ডটা একটু ঝাপসা দেখাইতো, এখন থেকে একদম হচ্ছে ডার্ক, মানে কালারের মধ্যে একদম হবে আর কি, ঠিক আছে? আর লেখাগুলো চিকন কালি দিয়ে লিখছি, সমস্যা নেই, আমরা আর একটু কালার বাড়াচ্ছি আমরা। তো আমি শুরু করতেছি। তার আগে আমি একটু শেয়ার দিয়ে নেই, তোমরাও একটু শেয়ার দিয়ে ফেলো। যত শেয়ার দিবা, শেয়ার করলে আসলে কেয়ার বাড়ে, বুঝছো? শেয়ার করে ফেলো, তাহলে খুব ভালো হয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। ইউটিউবেও আশা করি সাউন্ড ঠিক আছে। ইউটিউবেও আমরা লাইভে যাচ্ছি, তো আমরা ইউটিউব থেকেও লাইভে গেছি, দেখি ইউটিউবে লাইভটা চলতেছে কিনা। অনেক সময় ইউটিউবের লাইভ নাও চলতে পারে, আমি ঠিক জানি না, একটু চেক করি, একা মানুষ।
তো একলা মানুষই সব কিছু চেক করতে হয়। আচ্ছা, 39 জন দেখতেছে আমাদের ইউটিউবের হচ্ছে ওরিয়েন্টেশনটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমরা অনেক ভালো লাগতেছে যে তোমরা দেখতেছো। আমি একটু দেই। ওকে, শেয়ার করে ফেলাও তোমরা, আমরা এখনই শুরু করতেছি। হ্যাঁ, একা মানুষ তো এই জন্য আসলে একটু 1-2 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আমরা শুরু করে দিব। খুবই মূল্যবান আজকে কথা বলবো, আজকে ক্লাসের মূল্যবান কথাগুলো আসলে তোমাদের এই কথাগুলোই আসলে তোমাদের কাজে লাগবে সবচেয়ে বেশি আসলে আশা করতেছি। ওকে, ঠিক আছে। আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা হচ্ছে আমাদের ইউটিউবের বিভিন্ন প্রিমিয়াম ফ্রি ক্লাসগুলা, তারপরে মেডিকেলের হচ্ছে লেকচার নোটগুলা, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে দিয়ে দিই। দাগানো বইয়ের পিডিএফগুলা, লেটেস্ট বইয়ের, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে দিই। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে চাও, এইচএসসি 26 ব্যাচ, খুবই সহজ। জাস্ট তুমি টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দাও, টেলিগ্রামে যে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলে দেখবে একটা চ্যানেল আসবে, প্রায় 16,000 প্লাস, ঠিক আছে, 16K প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার্স আছে সেই চ্যানেলে হচ্ছে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলেই পাবা। 16K প্লাস মানে 16,000-এরও বেশি সাবস্ক্রাইবার্স আছে, যুক্ত হয়ে যাও। তাহলে রেগুলার হচ্ছে আমাদের আপডেটেড কন্টেন্ট, দাগানো বইয়ের পিডিএফ, মেডিকেল জার্নি একদম কলেজের শুরু থেকে হচ্ছে তোমরা পাবা। প্লাস একাডেমিক বায়োলজি নিয়েও তো অনেক কাজ করব, ঠিক আছে। আর সামনে হয়তো কেমিস্ট্রি নিয়ে কাজ করতে পারি, মেডিকেলের ইংলিশ নিয়ে কাজ করতে পারি, অনেক কিছু নিয়ে কাজ করব, সব কিছুই পাবা। ওকে, তাইলে প্রথম কথা তোমাদের সবাইকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি। দেখো এখানে কি লিখে রাখছি, এইচএসসি 26 ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি। এটা একটু চিকন কালিতে লিখছি আসলে, আর একটু মোটা কালিতে লেখা উচিত ছিল, হয়তো একটু কেমন জানি দেখাচ্ছে, সমস্যা নাই। তাহলে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি, ঠিক আছে, এইচএসসি 26 ব্যাচ। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ আমার সামনে ছবি তোলার কেউ নাই। একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আজকে আপলোড করে দিতে পারো, ডিএমসি স্টেশন গ্রুপে, যে এইচএসসি 26-এর অফিসিয়াল বায়োলজি বিশ্বে হচ্ছে স্বাগতম, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে আসলে পোজতে দাঁড়ায় আছি, কষ্ট হচ্ছে। ওকে, আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ, দিয়ে দিও পোস্টটা। আচ্ছা, এখন আসো, তো যেটা আমি তোমাদেরকে বলবো, বায়োলজি আসলে কি? বায়োলজি হচ্ছে আসলে বায়ো উইথ লজিক্স। বায়োলজি না কখনো, মানে বায়োলজিটাকে এইভাবে আমি চিন্তা করি সবসময় যে লজিক সহকারে হচ্ছে বায়োলজি, অর্থাৎ বায়ো উইথ লজিক্স, তাই না? নামটা সুন্দর না? এই নামে হচ্ছে তোমাদের কিছু সামনে বই আনার আমার ইচ্ছা আছে, প্ল্যান আছে, বায়ো উইথ লজিক্স নামে, ঠিক আছে, কিছু বই আনার ইচ্ছা আছে। তো যাই হোক, তাহলে এই যে বায়ো উইথ লজিক্স, এটা কেন আসলে বলতেছি? তোমরা এখানে যারা আছো তারা বায়োলজি কিভাবে পড়তে হয় তোমরা সেই জিনিসটাই আসলে জানো না। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, আগে কিছু কথা বলে নেই। আমি তোমাদের কথা কমেন্টগুলো আমি দেখে আমি আবার তোমাদের রিপ্লাই দিব, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, কিভাবে আসলে বায়োলজি পড়তে হয় তোমরা অনেকেই জানো না, ভালো মতো শুনো। দেখো, ওরিয়েন্টেশনে আমরা গাইডলাইন টাইপ কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলো হয়তোবা পরবর্তীতে কম বলা হবে, কিন্তু এটা তোমাদের কলেজ জীবনে বায়োলজিকে সহজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। বায়ো উইথ লজিক্স, অর্থাৎ বায়োলজি হচ্ছে লজিক সহকারে তোমাকে মনে রাখতে হয়। অনেকে দেখবা ছোটবেলায় তোমাকে বলা হয়েছে যে বায়োলজি এই মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, মানে বায়োলজি কি বুঝার কিছু আছে, মুখস্থ করো না। তুমি যদি বায়োলজি ঠাটা মুখস্থ করতে যাও, তোমার এক অক্ষরও মনে থাকবে না। বিশেষ করে এই যে দেখো আমার সামনে বায়োলজি দ্বিতীয় পত্র বইটা আছে, আজমল স্যারের বইটা আছে। স্যারের বইটা তুমি একটু দেখো, এই পাশ থেকে একটু দেখো, হ্যাঁ, দেখো কত মোটা একটা বই। এটা শুধু তোমাদেরকে সেকেন্ড ইয়ারে পড়তে হবে, বা অনেক কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়া পড়াচ্ছে, সেকেন্ড পেপারে পড়াচ্ছে এখন থেকে। যাই হোক, তাহলে এই একটা বই, এরকম আরেকটা বই হাসান স্যারের বইও সেম মোটা। তাহলে তুমি চিন্তা করো ভাই, এইরকম দুইটা মোটা মোটা বই, এটা কি তোমার পক্ষে না বুঝে ঠাটা মুখস্থ করে তুমি কয় অক্ষর মনে রাখতে পারবা? কিছুই পারবা না। বরং তোমার কাছে বায়োলজি একদম মানে কঠিন লাগবে, কঠিনের থেকেও কঠিন লাগবে, তোমার মাথা নষ্ট হয়ে যাবে। লাইক তুমি আসলে মানে মনে রাখাটা তোমার জন্য অনেক কঠিন কঠিন একটা জিনিস হবে, ঠিক আছে। অথচ তুমি যদি এই সেম জিনিসটাকে লজিক দিয়ে যদি তুমি মনে রাখতে চাও, তাহলে দেখবা তোমার জন্য বায়োলজি একদম পানির মতো হচ্ছে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বায়োলজি কিভাবে পড়তে হয়? তাহলে বায়োলজি পড়ার নিয়ম দিয়ে শুরু করি, যে লজিক সহকারে কিভাবে বায়োলজি পড়তে হয়। এইভাবেই তোমরা ইন্টার লাইফে বায়োলজি পড়বা, তাহলে তোমাদের জীবনটা একদম সহজ হয়ে যাবে। আসো, প্রথম স্টেপ, এগুলো আমি হয়তো আগেও বলছি, যারা আমার আগের ক্লাসগুলো করছে বলছি, বাট ওরিয়েন্টেশনও আরেকবার বলবো একই জিনিস। প্রথম স্টেপ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তুমি প্রোক্যারিওটিক, ঠিক আছে, ধরো তুমি প্রোক্যারিওটিক কোষের, তুমি একটা প্রোক্যারিওটিক কোষের হচ্ছে তুমি বৈশিষ্ট্য পড়তে চাচ্ছ।
যে আমি একটা প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য পড়তে চাচ্ছি বা একটা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা কীরকম তুই মুখস্থ করতেছো। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার এনভেলপ থাকে না, কোনো নিউক্লিওপ্লাজম থাকে না, কোনো নিউক্লিওলাস থাকে না, শুধুমাত্র হচ্ছে ডিএনএটাই হচ্ছে কোনো মতে থাকে, এটা তুমি মুখস্থ করতেছো। মানে না বুঝে প্রোক্যারিওটিক কোষে শুধু ডিএনএ থাকে, নিউক্লিয়াসের কোনো আবরণ থাকে না, নিউক্লিওপ্লাজম থাকে না, নিউক্লিওলাস থাকে না, শুধু ডিএনএটাই থাকে। আবার ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে কি হয়, যে আবরণ থাকতেছে নিউক্লিয়াসের, নিউক্লিওপ্লাজম থাকতেছে, নিউক্লিওলাস থাকতেছে, আবার সুন্দর করে হচ্ছে ক্রোমোজোম থাকতেছে বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকতেছে। তুমি এগুলো মুখস্থ করছো, না বুঝে মুখস্থ করছো। লাইক ঠিক আছে, কষ্ট করে মুখস্থ করছো, এটা 9-10-ও ছিল, পড়তে পড়তে ভাই এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটাকে তুমি একটু এইভাবে চিন্তা করো, শব্দগুলোকে আগে তুমি ভাঙো। বায়োলজি দেখবা প্রত্যেকটা শব্দের পিছনে একটা রহস্য আছে, টার্ম। এই টার্মগুলোকে তুমি যদি ভেঙে লজিক দিয়ে পড়ো, তোমার মুখস্থ বিদ্যার উপর চাপ কমে যাবে, তোমার পড়া খুব সহজে মনে থাকবে। দেখো আমি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো তুমি পড়তেছো কি, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, প্রোক্যারিওটিক কোষের মনে করো নিউক্লিয়াসের বৈশিষ্ট্য তুমি পড়তেছো। দেখো কিভাবে তোমার আসলে বায়োলজি পড়া উচিত আর তুমি কেমনে পড়তেছো সেটা আমি বললাম। এবার তোমার দেখো কিভাবে আমার মতো তোমার বায়োলজি পড়া উচিত বা আমি কিভাবে বায়োলজি পড়াবো তোমাদেরকে। দেখো প্রো শব্দের মানে হচ্ছে আদি। আদি মানে আদিম আমলের কোনো জিনিস। আদিম আমলের কোনো জিনিস মানে কি, অনুন্নত। তার মানে এটা আসলে আদি বা অনুন্নত। আদিম আমলের জিনিস মানে সেটা অনুন্নত। তাহলে প্রো মানে আদি বা অনুন্নত। এই ক্যারিওটিক শব্দটা আসছে গ্রিক শব্দ ক্যারিয়ন থেকে। ক্যারিওটিক শব্দটা আসছে গ্রিক শব্দ ক্যারিয়ন থেকে, যার আক্ষরিক অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটিক এই শব্দটার মানেই হচ্ছে এটা অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তার মানে এটা অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে যেহেতু এবার নিউক্লিয়াসটা অনুন্নত, তুমি আমাকে বলো, যেহেতু নিউক্লিয়াসটা অনুন্নত, তাহলে নিউক্লিয়াসের কি নিউক্লিয়াসের এনভেলপ বা আবরণ, এটা কি এবার থাকবে না। আবার আবরণের ভিতরে কি থাকে, কিছু অর্ধতরল পদার্থ থাকে, যাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি। আবার সেই নিউক্লিওপ্লাজমটাই তোমার একটা জায়গায় জমাট বেঁধে নিউক্লিওলাসে পরিণত হয়। আবার এই নিউক্লিওলাসের গায়ের সাথেই সুতার মতো হচ্ছে তোমার ক্রোমোজোম লেগে থাকে বা নিউক্লিয়ার রেটিকুলাম লেগে থাকে। এইবার তুমি চিন্তা করো, তাহলে যেহেতু প্রোক্যারিওটিক শব্দটার মানেই হচ্ছে অনুন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাহলে ওর নিউক্লিয়াসটা কি অনুন্নত। তার মানে প্রথমে তুমি চিন্তা করো, যেহেতু তার নিউক্লিয়াসটা অনুন্নত, তাহলে কি নিউক্লিয়াসের এই আবরণটা কি থাকবে না, অনুন্নত। তার মানে এটা থাকবে না। তার মানে নিউক্লিয়াসের প্রথমেই আসো, নিউক্লিয়াসের এই আবরণটা থাকবে না, মানে নিউক্লিয়ার এনভেলপটা নাই। তাহলে তুমি বুঝলা যে অনুন্নত, তার মানে এটা থাকবে না, নিউক্লিয়ার এনভেলপটা নাই। এখন আবরণে যদি না থাকে, তাহলে ভিতরের এই তরল পদার্থ থাকবে না। তার মানে নিউক্লিওপ্লাজমও থাকবে না। আবার নিউক্লিওপ্লাজম জমাট বেঁধেই নিউক্লিওলাস তৈরি করে। তাহলে ভিতরের তরল পদার্থ না থাকলে এই যে জমাট বেঁধে নিউক্লিওলাস যে তৈরি করে সেটা থাকবে না। তাহলে শুধুমাত্র কি থাকবে, ক্রোমোজোম থাকবে। কিন্তু ক্রোমোজোমটাও কি অনুন্নত ক্রোমোজোম। এই জন্য সেই ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকবে, আর কিছু থাকবে না। অনুন্নত তো, এই জন্য ক্রোমোজোমটা থাকবে, কিন্তু সেই ক্রোমোজোমের মধ্যে আসলে শুধু ডিএনএটাই থাকতেছে। এটাই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। দেখো তো এখন তোমার জন্য ইজি হয়ে গেছে না, যে শব্দের অর্থ জানলে এবং একটু লজিক দিয়ে মনে রাখা যে অনুন্নত, তার মানে বাইরের পর্দা বা বাইরের আবরণ নাই। তাহলে বাইরের জিনিস নাই, তার মানে ভিতরের তরল পদার্থ থাকার মতো জায়গা নাই, কারণ পর্দাই নাই। তাহলে ভিতরের জিনিস থাকবে কেমনে, নাই। এই জন্য ভিতরের তরল পদার্থ নাই, ভিতরের তরল পদার্থ বা নিউক্লিওপ্লাজম নাই। এই জন্য নিউক্লিওপ্লাজম জমাট বেঁধে নিউক্লিওলাসও এখানে থাকবে না। তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র ক্রোমোজোম বা তথা ডিএনএ থাকবে এখানে। এটাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। কঠিন? এবার আমারে বলো, এটা কি কঠিন লাগছে তোমার কাছে কোনো দিক থেকে? না, একদম ইজি। সেমভাবে এবার আসো, ইউক্যারিওটিক কোষ তোমরা 9-10-এ অনেক কষ্ট করে মুখস্থ করছো। 9-10 কি, ইন্টারমিডিয়েটও তোমরা মুখস্থ করছো প্রথম দিকে। কোষের গঠন, ইউক্যারিওটিক কোষ, এটার নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। দেখো তো তোমার আর মুখস্থ করা লাগবে? দেখো, ইউ শব্দের মানে হচ্ছে প্রকৃত বা উন্নত। বায়োলজিতে এটা একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে প্রকৃত বা উন্নত। আচ্ছা, আর ক্যারিওটিক মানে তো বুঝতেই পারতেছো, এটা ক্যারিয়ন থেকে আসছে, এর মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা হচ্ছে উন্নত। তাহলে এই কোষের নিউক্লিয়াস যদি এবার উন্নত হয়, তাহলে আমারে তুমি বলো নিউক্লিয়াস উন্নত মানে কি? উন্নত, তার মানে এবার পর্দাটা আছে, মানে নিউক্লিয়ার এনভেলপ আছে।
পর্দা থাকলে ভিতরের তরল পদার্থ থাকবে, মানে নিউক্লিওপ্লাজমও থাকবে। ভিতরের তরল পদার্থ থাকলে সেই তরল পদার্থটাই তোমার জমাট বেঁধে নিউক্লিওলাস তৈরি করে, তাহলে সেটাও থাকবে। আর এই সুতা তো থাকবেই, তার মানে ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম যাই বলো তাই থাকবে, মানে 4টা জিনিসই থাকবে। যেহেতু উন্নত নিউক্লিয়াস, তাহলে বাইরের এনভেলপ বা নিউক্লিয়ার এনভেলপটা থাকবে, এটা থাকলে ভিতরের তরল পদার্থ বা নিউক্লিওপ্লাজম থাকবে, এটা জমাট বেঁধে নিউক্লিওলাসও থাকবে, এর সাথে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোমও থাকবে। ব্যাস, এইভাবে বুঝে যদি পড়ো, দেখো তো লজিক দিয়ে পড়ছো, শব্দটাকে ভাঙছো, ভেঙে অর্থটা একটু জানলেই বাকিটা তুমি লজিক দিয়ে মিলাইয়া দিছো। দেখো 4টা বৈশিষ্ট্য তোমার পড়া হয়ে গেছে। দেখো, এবং এই জিনিসটা তোমার মাথায় অনেক দীর্ঘ সময় সেট থাকবে, কারণ তুমি লজিক দিয়ে বুঝে পড়ছো। তুমি দেখবে এটা 1 মাস পরও তোমার অন্তত এই 2টা টপিক তোমার মনে থাকবে, যে আরে রাহাত ভাই তো পড়াইছিল। প্রো মানে অনুন্নত, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, তার মানে অনুন্নত নিউক্লিয়াস। যেহেতু অনুন্নত, তাহলে বাইরের পর্দা নাই, ভিতরের তরল পদার্থ নাই, তরল পদার্থ জমে ওই নিউক্লিওলাস হওয়ারও কোনো সুযোগ নাই, খালি সুতা আছে, বাট এটা তো অনুন্নত, এই জন্য সুতার মধ্যে শুধু ডিএনএ আছে, আর কিছু নাই। শেষ। প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের বৈশিষ্ট্য তোমার পড়া শেষ। দেখছো? এবং এটা তোমার 1 মাস পরও সেমভাবে মনে থাকবে, কারণ তুমি বায়ো উইথ লজিক্স দিয়ে পড়ছো। এইভাবেই তোমাকে বায়োলজি পড়তে হবে পুরো ইন্টারে না, আসলে এটা 9-10 থেকে বা যখনই তুমি জীবনে বায়োলজি পড়বা, ছোটবেলায়ও অ্যাকচুয়ালি এইভাবেই পড়া উচিত, লজিক দিয়ে। বাট এটা আসলে আমাদের টিচারের অভাব, আমাদের দেশে আসলে ভালো টিচারের আসলে অভাব। এটা সত্যি কথা। এটা যে কোনো সাবজেক্টে, এটা সায়েন্সের সাবজেক্ট বলো, কমার্সের সাবজেক্ট বলো, আর্টসের সাবজেক্ট বলো, বাংলা, ইংলিশ, অঙ্ক, সব ধরনের সাবজেক্টেরই ভালো শিক্ষকের প্রচুর অভাব আমাদের দেশে। এটা আসলে মানে তোমাদের হয়তো আমি দোষ একেবারে যে নাই তাও বলবো না, অনেক সময় টিচার পড়াইতে চাইলে তোমরা পড়ো না, তোমাদের যদি দোষ হয় অর্ধেক, বাকি অর্ধেক দোষ আসলে আমি টিচারদেরকে দিতে চাই, যে আসলে ভালো টিচার আমাদের দেশে নাই। আসলে টিচারদেরও দোষ না, সিস্টেমটাই আসলে এরকম, আমাদের এডুকেশন সিস্টেমটাই আসলে অনেক ঝামেলা আছে, তোমরা জানো এগুলা। ঠিক আছে? তো এইভাবে বায়োলজি পড়া উচিত। তাহলে বুঝছো, বায়ো উইথ লজিক্স। ফার্স্টে শব্দ ভাঙবা, শব্দ বুঝবা, দেন লজিক দিয়ে জিনিসগুলোকে একসাথে এই মালা গাঁথার মতো করে, একটা লজিকের সাথে আরেকটা লজিককে মালার মতো গেঁথে ফেলবা, দেখবা বায়োলজি তোমার একদম সহজে মনে থাকবে। আর কোনো কিছু স্ট্রাকচার পড়তে গেলে চিত্রটা আগে দেখে নিবা, বইয়ে ছবি থাকে, দেখবা চিত্রটা দেখে নিবা, বা আমার এখানে ক্লাস করলে আমি ছবি এঁকে এঁকে পড়াবো, ওই ছবিটার সাথে মিলে ছবিটা মাথায় গেঁথে রাখবা, দেখবা কোনো জিনিসের গঠন একদম সহজ লাগতেছে বায়োলজিতে। এইভাবে তুমি যদি বায়োলজি পড়তে পারো, ইন্টার লাইফে তোমার কাছে বায়োলজি হবে পানির মতো সহজ, এবং এক পড়া তোমার কাছে অনেক দিন পরও মনে থাকবে, 1 মাস পরও তোমার অনেক ভালো মনে থাকবে। আর যদি গদ বাঁধা মুখস্থ করো, প্রোক্যারিওটিক কোষ, এটা নিউক্লিয়াসের নিউক্লিয়ার এনভেলপ নাই, তারপরে কোনো নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিওলাস নাই, শুধু ডিএনএ আছে, কিন্তু কেন নাই, এই কেন নাই বা শব্দের অর্থ কি, এগুলো না জেনে যদি পড়ো, তুমি আসলে কিছু করতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এটাই বাস্তবতা। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে বায়োলজি তোমাকে পড়তে হবে। ইন্টার লাইফে সবাই এইভাবে বায়োলজি পড়বা। এতদিন যেমনে পড়ে আসছো, ঠিক আছে, আজকের থেকে এইভাবে বায়োলজি পড়বা। বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানায় দিবা, কলেজের ফ্রেন্ডদেরকে। ঠিক আছে? একসাথে বায়োলজিতে একদম কোপ দিতে হবে। বুঝছো? ভালো করতে হবে। আচ্ছা, এবার আসো, তাহলে বায়োলজি কিভাবে পড়বে? আশা করি এই লাইন নিয়ে কি তোমাদের কোনো কনফিউশন আছে? তাহলে এটার একটাই অ্যান্সার, বায়ো উইথ লজিক্স, তাই না? বায়ো উইথ লজিক্স। তাহলে এইটা দিয়েই তোমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে পড়তে পারবা। বুঝছো? ওকে, এরপরে আসো। এরপরে তোমাদের একটা বিখ্যাত প্রশ্ন থাকে, ভাই নোট করব নাকি করব না? নোট করতে তো ভাই অনেক সময় চলে যায়, কলেজে তো অনেক ফাস্ট আগায়। এবার আসো বাস্তবতা। কলেজের কিছু বাস্তবতা অলরেডি তোমরা এখন বুঝতেছো, 1 মাসের উপরে তোমাদের কলেজে ক্লাস হয়েছে, তোমরা এখন জানো। সবচেয়ে বড় প্রবলেমটা কি ভাই, কলেজে একদম টান দিয়ে শেষ করতেছে, 1 মাসের মধ্যে 4টা চ্যাপ্টার পড়ায় ফেলতেছে, এবং 4টা চ্যাপ্টার 4 জন টিচার শুরু করে। অনেক কলেজে এরকম অভিযোগ আছে, ভাই বায়োলজিরই 4টা টিচার, এক টিচার 1 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছে, এক টিচার 2 নম্বর চ্যাপ্টার শুরু করছে, এক টিচার 3 নম্বর চ্যাপ্টার শুরু করছে, এক টিচার ভাই 4 নম্বর চ্যাপ্টার শুরু করছে। তাহলে আমি ভাই এখন কোনটা পড়বো? আমি তো একটা ব্রেইন ভাই, আমার তো আর 4টা ব্রেইন না, কিন্তু 4 জন টিচার 4টা চ্যাপ্টার পড়ানো শুরু করছে এট এ টাইমে। তো আমি তাহলে ভাই কার সাথে তাল মিলাবো, কিছুই বুঝতেছি না। এইটা হচ্ছে কলেজের প্রধান সমস্যা। বা 4 জন টিচার না থাকলেও মিনিমাম 2 জন টিচার আছেই, প্রত্যেকটা কলেজে মিনিমাম 2 জন করে টিচার আছে প্রত্যেক সাবজেক্টে, যে একজন এক চ্যাপ্টার শুরু করছে, আরেকজন আরেক চ্যাপ্টার শুরু করছে। ভাই আমি আসলে তাহলে কোন টিচারের পড়াটা পড়বো? একজন বোটানির ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছে, আরেকজন জুলজির ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছে। আমি শিওর এটা তোমাদের সবার মনের কথা বলে দিছি আমি, 26 ব্যাচের বাস্তবতা। আচ্ছা,
এই ক্ষেত্রে তোমাদের একটাই প্রবলেম যে ভাই মানে মানে এত ফাস্ট যাচ্ছে এবং এতগুলা টিচার মিলে পড়াচ্ছে যে আমি তো আসলে টিচারদের মানে পড়ার কোনো তাল কুলি পাচ্ছি না, সেই জায়গায় নোট করে পড়া এটা তো অসম্ভব ব্যাপার মনে হচ্ছে, অনন্ত জলিলের মতো, এ তো অসম্ভব, তাই না? একটা ছোটবেলায় অ্যাড দেখতা, এরকম তোমাদের কাছে মনে হইতে পারে। আচ্ছা, এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে ভাই 1 মাস পরে আমার পরীক্ষা, ক্লাস টেস্ট আছে বা আমার একটা সিটি পরীক্ষা আছে, কিছু একটা আছে, ভাই আমার এখন নোট করার সময় নাই, কোনো মতে পড়ে আমি কোনো মতে পড়ে হচ্ছে কি করি, টিচারদের সাথে কোনো মতে হচ্ছে কলেজে আগাই, কোনো মতে কলেজে আগায় ভাই আমি যা করি অন্তত পাশ করতে হবে, মান সম্মান বাঁচাইতে হবে। এইটাই হচ্ছে মানে এই সিস্টেমের কারণে আসলে স্টুডেন্টগুলোর টেন্ডেন্সিটা এরকম হয়ে যায় যে 4 জন টিচার বা 2 জন টিচার 2 চ্যাপ্টার শুরু করছে, ভাই আমি এরকম 2 জন টিচার দেখা গেছে যে 2 মাসে বা 2 মাসে 4টা চ্যাপ্টার পড়ায় ফেলবে, এই 4টা চ্যাপ্টারের উপরে হচ্ছে পরীক্ষা, আর যত দিন যাবে স্পিডটা আরও বাড়বে। এখন যদি 2 মাসে 4টা চ্যাপ্টার পড়ায়, দেখবে পরের 2 মাসে 2 টিচার মিলে মিনিমাম 6টা চ্যাপ্টার পড়াবে, বুঝছো? তারপরের 2 মাসে মিলা তোমারা ধরা দেখবে যে 8টা চ্যাপ্টার পড়াবে, শেষ। তারপরের 2 মাসে দেখবা মোটামুটি 8 থেকে 10 মাসের মধ্যে দেখবা সিলেবাস শেষ। এরকমই হয়, কলেজগুলো এইভাবেই যায়। এখন তোমরা অলরেডি এটা জানো, এবং কলেজে কি করে, কলেজে অনেক কিছু স্কিপ করে, অনেক টপিক বইয়ের ভিতরে অনেক টপিক টাচই করে না টিচাররা, মেইন 2, 4, 5টা 10টা টপিক পড়ায়, জাস্ট কি করে ফেলে, সিলেবাস শেষ, চ্যাপ্টার শেষ। অনেক কলেজের অবস্থা আরও খারাপ থাকে, পড়ায় না বললেই চলে, মানে কি যে পড়াইতেছে আসলে তুমিও বুঝতেছো না। আবার দেখা যায় যে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, এক ক্লাসে হচ্ছে 150 জন 200 জন করে বসে, পিছে বসলে কিছু শোনা যায় না, বোর্ডের লেখা দেখা যায় না, সব মিলে হচ্ছে একটা এলাহি একটা ব্যাপার, মানে এলাহি কাণ্ড আর কি, আমরা বলি না হুলস্থুল একটা ব্যাপার। আচ্ছা, এইরকম ক্ষেত্রে আসলে তুমি মানে বুঝতেছো না যে নোট করব কি করব না, ভাই নোট করে তো পড়ার সময় নাই, কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, তোমরা যদি কলেজের টপারদের সাথে যদি কথা বলো, কলেজের যদি তোমরা টপারদের সাথে যদি কথা বলো, দেখবা তোমাদের কলেজের প্রত্যেকটা টপার মানে এভারেজ স্টুডেন্টদের কথা বলতেছি না, টপাররা ঠিকই এত প্রেশারের মধ্যেও যেমনি হোক, টপাররা কিন্তু ভাই ঠিকই তাদের জন্য একটা নোট বানায় ফেলে। টপাররা কিন্তু ঠিকই নোট বানায়। আজ পর্যন্ত তুমি দেখবা ক্লাসে খুব কম টপারই দেখবে, এটা এক্সেপশন হইতে পারে কিন্তু এক্সাম্পল না, এক্সেপশনস ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। তো দেখবা টপাররা হচ্ছে তোমার ঠিকই হচ্ছে যে ঠিকই নোট বানায়, এত প্রেশারের মধ্যে এত প্যারার মধ্যেও ঠিকই ওরা ঠিকই নোট বানায়, মনে করো ওরা ওদের মতো কিন্তু পড়তেছে, এবং দেখবা দিন শেষে ওরা এই জন্যই টপও করতেছে, কিন্তু তুমি মানে তালগোল কিছুই পাচ্ছ না। তাইলে কি করা উচিত? অ্যাকচুয়ালি আমার মতে তুমি যদি একদম তোমার টার্গেট থাকে টপার হওয়া, তোমাকে অবশ্যই নোট করতে হবে, শুরুর দিকে নোট করতে হবে। আচ্ছা, নোট করলে সুবিধাটা কি আমি তোমাকে বলি, না করলে অসুবিধাটা কি সেটাও তোমারে বলি। ধরো বায়োলজির প্রথম চ্যাপ্টার, আমি তোমাদেরকে না অনেক ধরনের নোট, দেখো আমি নিজে ক্লাসে কিভাবে পড়াই তোমাদেরকে একটা নমুনা দেখাই, হ্যাঁ আমি তোমাদেরকে একটা নমুনা দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। দাঁড়াও, আমার কাছে অনেক নমুনা আছে, তোমাদেরকে আমি নমুনা দেখাইলেই তো হবে। দাঁড়াও, আরে কি করতেছি, ইম্পোর্ট করব, দাঁড়াও ইম্পোর্ট করতেছে একটা ফাইল, হ্যাঁ একটা ফাইল মনে করো আমি পড়াইছি তোমাদেরকে, তোমাদের 26 ব্যাচে বা 25 ব্যাচে, ধরো একটা নোট আমি তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে বায়োলজিগুলা পড়াই। হ্যাঁ, ধরো এই নোটটা, ধরো এই একটা নোট, এটা তোমাদের জেনেটিক্স চ্যাপ্টার, এটা সেকেন্ড পেপারের 11 নম্বর চ্যাপ্টার, 25 ব্যাচকে পড়াইছিলাম, ঠিক আছে 25 ব্যাচকে হচ্ছে পড়াইছিলাম আর কি। দাঁড়াও নোটটা ওপেন হোক আমি তোমাদেরকে দেখাই। 25 ব্যাচকে পড়াইছিলাম, এটা 25 ব্যাচের ক্লাস নোট, মানে আমি পড়াইছি ওদের ক্লাসে নোট করে দিছি। এই যে দেখো ফার্স্টে সাজেশন দিয়েছি, আমি তোমাদেরকে দেখাই আগে জাস্ট, হ্যাঁ দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্টে সাজেশন দিয়ে স্টার্ট করছি, দেখো সুন্দর ছবি এঁকে সব কিছু সুন্দর করে, ঠিক আছে সুন্দর করে হচ্ছে দেখা তারপরে হচ্ছে নোট করে নিজে লিখে কোন লাইন ইম্পর্টেন্ট, কোন লাইন দরকার নাই, কোন লাইন তোমার লাগবে, কি লাগবে না লাগবে, নোট করে ছবি এঁকে সুন্দর করে হচ্ছে 25 ব্যাচকে, এটা 25 ব্যাচের নোট, ঠিক আছে চ্যাপ্টারের নোট। এই যে দেখো সুন্দর করে দেখায় নোট করে আসলে ওদেরকে পড়ানো হয়েছে। আচ্ছা, নোট করে পড়লে আসলে সুবিধাটা কি, এবার তুমি একটু খেয়াল করো। দেখো নোট করলে তোমার পড়াটা আসলে কি গুছানো হয়। তুমি যদি হাসান স্যারের বইটা খুলো, যে একজন বলছে, আচ্ছা স্যারদের নামে কখনো খারাপ কিছু বললো না, হ্যাঁ একজন মানুষ বই লেখছে, স্যারদেরকে কখনো ট্রল করো না, গুরুজনকে সম্মান করতে হয়, জ্ঞানী মানুষকে সম্মান করো, বুঝছো। একজন দেখলাম যে হাসান স্যারের নামে একটু কি জানি লেখছে, না আসলে স্যারদেরও দোষ নেই, স্যাররা চায় তোমরা অনেক কিছু জানো, এই জন্য হয়তো অনেক সময় একটু বইটা অগোছালো মনে হইতে পারে, ঠিক আছে। ধরো তুমি যদি নোট করে পড়ো, তোমার কি হবে জানো, যে পুরো বইটাকে তুমি যদি নোট করে ফেলতে পারো,
এই পুরো বই যদি 300 পেজ হয়, দেখবে এই 300 পেজকে তুমি যদি গুছিয়ে নোট করে, বইয়ের সব পড়া লাগে না, বইয়ের কিছু জিনিস বাদ দিলেও কোনো সমস্যা নাই। এটা আমরা টিচাররা সবচেয়ে ভালো বুঝি, বাট তুমি বুঝো না এটা, কারণ তুমি কেবল কলেজে উঠছো, কিন্তু আমরা 8 বছর ধরে পড়াচ্ছি, আমরা জানি কি কি পড়তে হয়, কি কি একটু বাদ দিলেও কোনো সমস্যা হয় না। তো তুমি যদি একটু নোটটাকে গুছিয়ে নিয়ে আসো, ধরো এটা 300 পেজের একটা বই, তাহলে এই 300 পেজের বইকে তুমি নোট করলে এটারে তুমি 150 পেজে আনা সম্ভব, অর্থাৎ তোমার পড়া অর্ধেক কমে গেছে। বইয়ে দেখবে এক কথাই বারবার লেখা থাকে, বা একই জিনিস বারবার 2-3 জায়গায় লেখা থাকে, একই জিনিসই বারবার। তো এই জিনিসগুলোকে একটু গুছায় নিয়ে আসলেই দেখবো যে 300 পেজটারে তুমি অর্ধেক বানায় ফেলতে পারতেছো, অর্থাৎ তোমার পড়া অর্ধেক হয়ে গেছে, পড়া কমে গেছে, পড়া গুছানো হয়ে গেছে। আর তোমরা তো জানোই কোনো একটা কাজ যত গুছানো হয় সেই জিনিসটা কিন্তু তখন রিভিশন দেওয়াটা, রিভাইজ করাটা কিন্তু তত সহজ হয়। টপাররা এই কারণেই ভালো করে। টপাররা প্রথমবার কি করে জানো? সে প্রথমবার সময় নিয়ে নোট করে, এতে করে তার ধরো 100 পেজের একটা পড়া কমে 50 পেজে চলে আসে। কিন্তু তুমি নোট করো না, তো তোমার কাছে পড়াটা সবসময় 100 পেজই থাকতেছে, বুঝছো? আর তোমার টপার বন্ধুটা প্রথমবার কষ্ট করতেছে, অতিরিক্ত সময় দিচ্ছে, পড়ার টাইম বাড়াইছে, কষ্ট করতেছে, পরিশ্রম করতেছেন, কি করবা, পড়ার টাইম বাড়াইতে হবে। সে পড়ার টাইম বাড়ায় সে 100 পেজের একটা জিনিসকে 50 পেজে গুছায় নিয়ে আসছে, বাট তোমার কাছে পড়াটা 100 পেজে রয়ে গেছে, কারণ ওই যে তোমার তো নোট করতে সময় লাগে, বা তুমি ভাবতেছো নোট করে এত পড়ার টাইম কই। ঠিক আছে, তো তোমার টপার বন্ধুর পড়া কমে গেছে হচ্ছে 50 পেজ হয়ে গেছে, আর তোমার কাছে পড়াটা কত পেজ আছে? তোমার কাছে পড়াটা হচ্ছে 100 পেজে আছে। তো তোমার টপার বন্ধু যখন এটা পরীক্ষা, ধরো এখন সে নোট টোট করে পড়ছে, ধরো 2 মাস পরে তোমাদের ক্লাস টেস্ট পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষা, 3 মাস পরে, কথার কথা হইতে পারে, তো ধরো 3 মাস পরে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা, এরকম তোমার চ্যাপ্টার মনে করো 4টা চ্যাপ্টারের উপর তুমি পরীক্ষা দিবা, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার যদি এরকম 100 পেজের হয়, তাহলে তোমার পড়া হবে 400 পেজ, কারণ তুমি তো নোট করো নাই, কোনোটাই গুছাও নাই, বই পড়তেছো, একই জিনিসটা 3-4 বার করে পড়তেছো। আর তোমার টপার বন্ধু প্রত্যেকটা চ্যাপ্টার নোট করার কারণে ওর 4টা চ্যাপ্টার মাত্র 200 পেজের পড়ার মধ্যেও গুছায় নিয়ে আসছে। এখন তুমি যখন এরকম একটা বড় পরীক্ষার আগে যখন রিভিশন দিতে যাবা, তোমার ভাই সারা জীবনে এই 400 পেজই পড়তে হবে। আর পরীক্ষার আগে 400 পেজ পড়া, এটা কি আসলে লাইন বাই লাইন পড়া কি সম্ভব? সম্ভব না। কিন্তু তোমার টপার বন্ধু এই 400 পেজের পড়ারে দেখবা ঠিকই 200-র মধ্যে নিয়ে আসছে, সে দেখবা ঠিকই 200 পেজ কোনো না কোনোভাবে সে ঠিকই কম বেশি চোখ বুলায় হলেও দেখে গেছে। আর যেহেতু নোটটা সে নিজে করছে, নিজে যেহেতু সে নোট করছে, এতে করে তার দেখবা যে তোমার থেকে তার মেমোরি রিকলিং, পড়া রিকল করার ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ তুমি 400 পেজ পড়ছো, তোমার কিছুই মনে নাই। আর তোমার বন্ধু নিজে পরিশ্রম করে প্রথমবার সময় দিয়ে একটা কাজ করছে, নোট করছে, দেখবা তার 200 পেজের মধ্যে সে 100 পেজ তার এমনি মনে থাকে, সে নোট করতে যে অনেক ভালো মতো বুঝছে, অ্যানালাইসিস করছে। তোমরা তো বুঝোই একটা জিনিস যখন আমরা নোট করি দেখবো ওই জিনিসটা অনেক বেশি দিন কিন্তু মাথায় মনে থাকে, তো তার দেখবো অটোমেটিক 200 পেজের মধ্যে ওই 100 পেজের পরে এমনি মনে আছে, তার ওইগুলো না দেখলেও চলে। তো তারে পরীক্ষার আগে জাস্ট বাকি 100 পেজ একটু যদি সে উল্টায় পাল্টায় দেখে, সে পরের দিন পরীক্ষায় টপ করতেছে আরামসে। আর তুমি 400 পেজ শর্টকাট মারতে গেছো, গুছায় পড়ো নাই, তোমার 400 পেজের কিছুই মনে নাই, তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম 400, 500, 800 পেজ দেখা লাগতেছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তুমি হতাশ হয়ে ওই কিছু কমন পড়লে পাইরা যেতেছো, না পড়লে হচ্ছে এই তো ভাই কলেজে ফেল। কলেজে প্রচুর ফেল হয়, বিশ্বাস না হলে 25 ব্যাচের বড় ভাইদেরকে জিজ্ঞেস করো, 25, 24 বা 23 ব্যাচের যারা বড় ভাই যদি কেউ থাকে এইচএসসি, ওদেরকে জিজ্ঞেস করো, যেই ছেলে মেয়েটা হচ্ছে স্কুলে কখনো ফেল তো দূরের কথা, ভালো রেজাল্ট করতো, তারাও কলেজে এসে ফেল করে। এরকম বহুত রেকর্ড আছে, কলেজে প্রচুর ফেল হয়, বড় ভাইদের জিজ্ঞেস করো। এটার একটা কারণ হচ্ছে এটা, বুঝছো? মানে ব্যাপারটা আসলে কি, তুমি যখন একটা কাজ যত গুছিয়ে করবা, প্রথমবার যত গুছায়া করবা, তোমার সুবিধাটা হচ্ছে সেই কাজে তুমি তত দক্ষ হবা। তুমি যদি একটা চ্যাপ্টার প্রথমবারই ফাঁকিবাজি করে, ওই কলেজে স্যাররা জাস্ট 5টা টপিক পড়াইছে, তুমি জাস্ট কোনো মতে ওই 5টা টপিক কম বেশি দেখা গেলা, তাইলে কি হবে জানো? এই চ্যাপ্টারের বাকি জিনিস সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। তো প্রথমবার তুমি যদি এরকম ফাঁকিবাজি করে পড়ো, ওই গ্যাপ না পরে আর পূরণ করা যায় না। একটা কাজ মানুষ প্রথমবার দেখবা সবচেয়ে সময় দিয়ে করে, মনোযোগ দিয়ে করে। তোমাকে ধরো আমি একটা কাজ করতে দিলাম, ধরো তোমাকে এই গ্লাস বানাইতে দিলাম, এটা পানি খাওয়ার গ্লাস মনে করো একটা, বা মগ, পানি খাওয়ার মগ, ধরো তুমি পানি খাওয়ার মগ এটা বানানোর দায়িত্ব নিছো। তুমি দেখবা প্রথমবার যখন তুমি মগটা বানাবা, সবচেয়ে বেশি সময় লাগবে তোমার প্রথমবার মগটা বানাইতে, কারণ তুমি এর আগে কিছুই জানো না ওই অধ্যায় সম্পর্কে, বা ওই মগ কেমনে বানায় সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া ছিল না প্রথমবার। তো দেখা গেছে তুমি প্রথমবার অনেক সময় লাগছে তোমার, কিন্তু এই যে অনেক সময় লাগছে, এতে করে তুমি মগটাকে কিভাবে বানাইতে হয় তুমি একটা ভালো একটা আইডিয়া এবং ভালো একটা অভিজ্ঞতা অর্জন করছো। দেখবা সেকেন্ডবার তোমার মগ বানাইতে সময় লাগবে আগের থেকে কম, এবং কাজটা আরও দক্ষ হবে।
থার্ড বার আরও কম সময় লাগবে, ফোর্থ বার সময় আরও কমে আসবে। টপারদের এটাই হয়, সে প্রথমবার অনেক সময় নিয়ে নোট করে পড়ছে, তার সেকেন্ড বার রিভিশন দিতে ওই চ্যাপ্টারটা কম সময় লাগে কারণ তার পড়া বেশি মনে থাকে, থার্ড বার তার পড়া আরও বেশি মনে থাকে, এই জন্য তার রিভিশন দিতে আরও কম সময় লাগে। শেষে দেখা যায় তার এরকম এক একটা 100 পেজের চ্যাপ্টার রিভিশন দিতে 1 ঘন্টা লাগে, কারণ তার বাকি প্রায় সব পড়াই মনে আছে, খালি 1 ঘন্টায় সে জাস্ট নর্মাল কিছু টপিক দেখে সে ঠিকই পরীক্ষায় টপ করে, 100-তে 90-95 করে পেয়ে যাচ্ছে। আর তুমি হচ্ছে সেই মানুষটা যারা প্রথমবার মক বানাইতে দেওয়া হয়েছিল, বাট প্রথমবারই তুমি ফাঁকিবাজি করছো, ঠিকমতো বানানো শিখো নাই, তুমি দ্বিতীয়বার ওই সেম, কারণ তোমার তো ভালো মতো যেহেতু দেখো নাই বা বানাও নাই ঠিক মতো, দ্বিতীয়বারও তোমার মগের কোয়ালিটি ভালো হবে না, 3 নম্বর বারও ভালো হবে না, 4 নম্বর বারও ভালো হবে না, কারণ তুমি তো কোনোবার শিখোই নাই ঠিক মতো প্রপারলি। আমার কথাটা কি বুঝছো? নোট না করলেই অসুবিধাটা হয়। এই জন্য চেষ্টা করবো, আমি জানি অনেক প্রেশার হয়, পরিশ্রম হয়, কিন্তু ভাই নোটটা করলে তোমার জন্য লাইফ ইজি হবে পরবর্তী সময়গুলোতে। আর এখন যদি একটু আরামে থাকো, নোট না করো, জাস্ট কোনো মতে পড়াটা পাস করতে চাও, পাস করতে পারবা হয়তো কলেজে স্টিল কিছু হালকা পড়াশোনা করলে, কপাল ভালো থাকলে পাসও করা যায়, কিন্তু তুমি এটা সাফার করবা হচ্ছে এইচএসসির সময় অ্যাডমিশনের টাইমটা যায়, দেখবা যে তুমি কি ভুলগুলা করছো, অনেক পড়া বাকি, অনেক কিছু ল্যাকিংস, তুমি মানে তালগোল হারায় ফেলবা, বুঝছো? এই জন্য চেষ্টা করবা হচ্ছে নোট করার জন্য, যতই কষ্ট হোক, এতে করে পড়ার টাইম বাড়বে, তুমি পড়ার টাইম বাড়াও। একটা জিনিস ভালো করতে গেলে তুমি যত সময় দিবা, তুমি সেই জিনিসটায় তত দক্ষ হবা। ক্রিকেট খেলায় তুমি একটা শট বারবার তুমি যদি 50 বার প্র্যাকটিস করো, তুমি যত পারফেক্টলি মাঠে ওইটা খেলতে পারবা। ওই একই শট যদি কেউ 500 বার প্র্যাকটিস করে, তোমার থেকে 10 গুণ বেশি সময় দিয়ে যদি কেউ প্র্যাকটিস করে, সে দেখবে ওই শটটা মাঠে তোমার থেকে আরও বেশি ভালো এক্সিকিউট করতে পারবে। এক্সিকিউশন, বুঝতে পারতেছো? সেম, তুমি যত সময় বেশি দিয়ে সুন্দর করে গুছিয়ে নোট করে পড়বা, তুমি পরীক্ষার হলে তত ভালো এক্সিকিউট করতে পারবা পরীক্ষাটা। আর তুমি যত কম সময় দিবা, নোট করবা না, অগোছালো করে রাখবা, পরীক্ষার হলে তুমি তত হচ্ছে দেখবা যে এক্সিকিউশনে তোমার প্রবলেম হবে, পারতেছো না। এটা পুরো বাস্তবতা, রিয়েল লাইফ, পুরো পৃথিবীর ইতিহাসটা এটাই বলে, এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, বুঝছো? এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি নোটের গুরুত্ব বুঝাইতে পারছে। এখন আমার এখানে পড়লে তোমার কি সুবিধা হবে? আচ্ছা, আমাদের কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমি একটু বলে রাখি, আমাদের হচ্ছে 2-3 দিনের আমি রুটিন দিব, কালকের মধ্যে হচ্ছে রুটিন বানায় দিব, আজকে রাত্রে রুটিন বানায় কালকে দিয়ে দিব। তো আমাদের ক্লাস হচ্ছে খুব সম্ভবত 18 বা 19 তারিখে শুরু হবে আমাদের ক্লাসটা, ঠিক আছে? আমি রুটিনগুলোকে গুছায় আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমরা এবার পড়াবো হচ্ছে এই সাইকেলে আমরা 3টা চ্যাপ্টার পড়াবো। কি কি পড়াবো? মানে এটা উদ্ভিদ বিজ্ঞানের সাইকেল, এটা হচ্ছে কোষ রসায়ন পড়াবো, কারণ তোমাদের বলে ফেলছে আসলে আমরা সাইকেল নিব। কোষ রসায়ন পড়াবো, তারপরে হচ্ছে কোষ বিভাজন পড়াবো। আর যদি পরবর্তীতে চেঞ্জ আসে আমি তোমাদের জানায় দিব। আপাতত এই 3টা চ্যাপ্টার, কোষ রসায়ন, কোষ বিভাজন আর হচ্ছে তোমার অণুজীব, এই 3টা চ্যাপ্টার। আর 1 নম্বর চ্যাপ্টারটা আমি ফ্রিতেই হচ্ছে তোমাদেরকে পড়ায় দিছি, এটা ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে হচ্ছে পাবা। ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলের লাইভ সেকশনে পাবা। ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে লাইভ সেকশন বা প্লেলিস্টে যাও, এইচএসসি 26 দেখবা কোষের গঠনের প্লেলিস্ট আছে। 2-3টা ক্লাস বাকি আছে, সেটা আমি নিব আসলে এই মাঝখানের মেডিকেলের প্রেশারের কারণে, মেডিকেল এবং প্রি মেডিকেলের আরটিডিএস এর প্রেশারের কারণে আসলে নেওয়া হয় নাই, বুঝছো? এটা আমরা কমপ্লিট করে দেবো, এটা ফ্রিতে পাবা সবাই, এই চ্যাপ্টারটা কোষের গঠন, ঠিক আছে? তাহলে কোষ ও এর গঠন, এটা ফ্রি, সবার জন্যই ওপেন। এটা ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলের লাইভ ভিডিও দেখবা, অথবা প্লে লিস্ট আছে এইচএসসি 26 কোষ ও এর গঠন, নাম দেখলেই বুঝে ফেলবা, এই ইউটিউব চ্যানেলে গেলেই হবে, ঠিক আছে? সার্চ দিও ডিএমসি স্টেশন লিখে ইউটিউব চ্যানেলটা, যে সাবস্ক্রাইব করে রাখো, এখানে প্লে লিস্টগুলো চেক করলেই দেখবে এইচএসসি 26 কোষ ও এর গঠনের প্লে লিস্ট পাইছো, অথবা লাইভ সেকশনে যাবা। আর আমরা পড়াবো কোর্সে হচ্ছে সাইকেলে হচ্ছে এই 3টা চ্যাপ্টার, কোষ রসায়ন, কোষ বিভাজন, অণুজীব, 3টা চ্যাপ্টার। মোট হচ্ছে মাত্র 900 টাকা হচ্ছে ফি, ঠিক আছে? তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের যে পেজ থেকে আমরা লাইভে গেছি, গ্র্যাভিটি মেডিস্টেশন, একটু বলে রাখি, অনেকে জানতে চাচ্ছ, গ্র্যাভিটি মেডিস্টেশন হচ্ছে পেজে একটা মেসেজ দিও যে ভাই আমি ভর্তি হতে চাই, মেসেজ দিলেই হবে। আমরা শুরু করে দেব 19 তারিখ থেকে, আজকে ওরিয়েন্টেশন, 19 তারিখ থেকে হচ্ছে প্রথম ক্লাস শুরু। আমরা প্রথম ক্লাস আসলে শুরু করব হচ্ছে অনেক মানে কলেজে আমি যেটা দেখছি যে কোষ রসায়নটা পড়াচ্ছে, তো আমরা মোস্ট প্রবাবলি কোষ রসায়ন থেকে হচ্ছে শুরু করবো, এটা আগে পড়াবো। কোষ বিভাজন সহজ আছে, এটা একটু পরে পড়াইলেও তোমরা পারবা, এটা সহজ আছে, 9-10-এর সাথে অনেক মিল আছে। কিন্তু কোষ রসায়নটা একটু জটিল লাগে অনেকের কাছে, অনেক কলেজে শুরু করে দিছে, এটা পড়াবো। আর ওই 1 নম্বর চ্যাপ্টারটা ফ্রিতে 10টা ক্লাস দেওয়া আছে, তুমি দেখো, আর 2-3টা ক্লাস দিলে ওটা শেষ হয়ে যাবে একদম ফুল ডিটেলসে, ঠিক আছে? আর আমরা ক্লাসগুলো একটু ফাস্ট পড়াবো। আমি প্রথম চ্যাপ্টারটা কোষ ও এর গঠন, এটা শুরু করছিলাম হচ্ছে যখন তোমাদের কলেজ শুরু হয় নাই, ওই আন্দোলনের আগে।
এই ছাত্র আন্দোলনের আগে শুরু করছিলাম, তখনও তোমাদের কলেজের ক্লাস শুরু হয় নাই, এই জন্য এটা একটু স্লোলি গেছি, অনেক স্লোতে গেছি। তোমরা বলতে পারো ভাই 10টা ক্লাসেও শেষ করতে পারেন নাই, আমরা অনেক স্লোলি গেছি, কারণ তখন কলেজ শুরু হয় না, এই জন্য ইচ্ছা করে স্লো গেছি। কিন্তু এখন যেহেতু কলেজ শুরু হয়ে গেছে, আমরাও একটু ফাস্ট যাবো, কিন্তু আমাদের একটু ফাস্ট গেলেও দেখবা যে 5 থেকে 6টা ক্লাসে আমরা তোমাদেরকে একদম বায়োলজির রাজা বানায় দিব। এই যে 25 ব্যাচে, বিশ্বাস না হলে তুমি 25 ব্যাচে আমাদের কোর্সে যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করে, ওদের এক একটা চ্যাপ্টার আমি 5 থেকে 6 ক্লাসে শেষ করে দিছি। এই যে নোটটা দেখতেছো সুন্দর সাজেশন সহ, এগুলো মাত্র 5 থেকে 6 ক্লাসে নেওয়া এভারেজে। তো এভারেজে 5 থেকে 6 ক্লাসে হচ্ছে আমরা শেষ করে দিব। সো একদম মানে প্রিসাইজ, খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6টা ক্লাস, 1.5 ঘন্টার 5 থেকে 6টা ক্লাস করতে তোমার খুব বেশি কঠিন হবে না। একটা চ্যাপ্টার তোমার শেষ, একদম A to Z শেষ। কলেজের মতো না যে এই টপিক পড়াবো এটা বাদ দিব, এটা না, আমরা মোটামুটি সবই পড়াবো। হ্যাঁ, 2-1টা জিনিস আমরাও হয়তো বাদ দিতে পারি, যেটা হচ্ছে কোনোদিনই লাগবে না, বা ধরো আসলে প্র্যাকটিক্যাল অংশটা, আমরা তো থিওরিটিক্যালটাই পড়াবো, এখানে তো আর প্র্যাকটিক্যাল তো আর আমরা পড়াবো না, তাই না? প্র্যাকটিক্যাল পার্টটা সব কিছু, সব টপিক থাকবে সুন্দর করে গুছানো, এবং তোমাদেরকে ক্লাসেই, আমার ক্লাসগুলো তোমাদের আলাদা করে নোট করা লাগবে না। সবচেয়ে বড় সুবিধা কি, আলাদা করে নোট করা লাগবে না, এই যে আমি ক্লাসেই লিখে দিব তোমাদের নোটে ঠিক কি কি থাকবে না থাকবে, কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো নোটে থাকা দরকার, তোমাদের থেকে আমি একটু হইলেও ভালো জানি, 8 বছর ধরে পড়াচ্ছি, আমি নিজে এরকম নোট করে দেবো। ভাই তুমি খালি ক্লাস দেখবা, কনসেপ্ট পুরো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হবে, বায়োলজির রাজা বানায় দিব ইনশাল্লাহ। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করায় দিব, বারবার রিক্যাপ করে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করায় দিয়ে নোট করায় দিব, দ্যাটস ইট। তুমি খালি আমার ক্লাস দেখবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, আমার সাথে সাথে মুখ দিয়ে বলবা, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, আর এই নোটটা আমি তোমাকে করায় দিব, তুমি খালি তুলবা, শেষ। তোমার আর কিছুই করা লাগবে না, এই নোটটাই পরে তুমি রিভিশন দিবা, তোমার বায়োলজি পরে এতটুকু থেকে এতটুকুতে নেমে আসবে, একদম ছোট হয়ে যাবে তোমাদের জন্য, ইজি হয়ে যাবে বায়োলজি। তুমি দেখা যাবে যে অন্য সাবজেক্টে জানি না কি করবা, কিন্তু বায়োলজিতে ইনশাল্লাহ একদম আগুন আগুন রেজাল্ট করবে ইনশাল্লাহ। এইভাবে নোট করা দিব। দেখছো এই যে 25 ব্যাচের, এটা 25 ব্যাচের একাডেমিক ক্লাসের আমার নিজের নেওয়া, তো এরকম নোট আর কি। সো তোমার টেনশনও করা লাগবে না ভাই নোটে কি থাকবে কি থাকবে না, কোন লাইন লিখবো কোন লাইন লিখবো না, কিচ্ছু না, আমি যা লেখা দিব সেটাই তোমার নোটে থাকবে, দ্যাটস ইট। ঠিক আছে, এইতে দেখতে পাচ্ছ হয়তো আমার পিছনে ছবি সহ সব কিছু সহ দেখো সুন্দর করে সব কিছু গুছানো নোট করে দেওয়া আছে। ওকে, তাহলে বুঝছো এইভাবে হচ্ছে ই করবা, এবং এইভাবে পড়লে ইনশাল্লাহ তোমাকে বায়োলজিতে আমি টপার বানাবো। কারণ আমি আগেই বলছি, নোট ছাড়া পড়লে তুমি এটা পরবর্তীতে রিভিশন দিয়ে কুলায় উঠতে পারবা না, এবং নোট করার পুরো চিন্তা আমার উপর ছেড়ে দাও। আমি যা লিখবো ক্লাসে ওইটাই তুমি খালি খাতায় সুন্দর করে তুলে রেখো, এটাই তোমার নোট হবে, এটাই তোমার রিভিশন হবে, এইটা পড়া গেলেই তুমি পরীক্ষায় হচ্ছে 100তে 100-র জন্য আমি পড়াবো। বাট তারপরও 100তে 100 আসলে তো আসলে বললেই হয় না, হয়তো 2-1 মার্ক এদিক সেদিক হইতেই পারে, মিনিমাম 100তে 95+ পাবা যদি আমার এইভাবে যদি পড়ো, রেগুলার পড়ো। ঠিক আছে, আর মেইন বইটা তারপরও রিডিং দিতে হবে। আমার শর্ত হচ্ছে একটাই, মেইন বই রিডিং দিতে হবে। কেন মেইন বই রিডিং দিতে হবে? কারণ তুমি আমাদের এই নোটটা পড়লে কলেজের পরীক্ষায় ভালো করবা, কলেজের MCQ তুমি টপ করবা, টপ হওয়া, বাট স্টিল মেইন বইটা পড়তে হবে। এর কারণ হচ্ছে এর পরের স্লাইডে আছে কেন, তারপরও তোমাকে একটু মেইন বইটা রিডিং দিতে হবে। আমার এই নোটটা পড়লে তোমার মেইন বইয়ের 90% পড়া হয়ে যাবে, মেইন বইয়ের 90% এমনিতেই পড়া হয়ে যাবে, কিন্তু 10% কিছু জিনিস থাকবে সেটা তোমাকে একটু জাস্ট রিডিং দিতে হবে, রিডিং দিলেই হবে। কিন্তু কেন দেওয়া লাগবে? সেটা দেওয়া লাগবে মেডিকেল প্রিপারেশনের জন্য। কারণ মেডিকেল অ্যাডমিশনে আবার একটা ঝামেলা আছে, মেডিকেল অ্যাডমিশনে একটা কথা আছে, মতে মেডিকেল মতে মেইন বই, বুঝছো? তাহলে মতে মেডিকেল, মতে মেইন বই, অর্থাৎ মেইন বই পড়লে তুমি একমাত্র মেডিকেলে চান্স পাবা। মেডিকেলের জন্য যত যাই করো না কেন, আমার নিজের নোটও যদি পড়ো, তাও আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারবো না যে ভাই তুমি মেডিকেলে চান্স পাবা। বাট তুমি যদি মেইন বইটা তুমি লাইন বাই লাইন পড়ে ফেলতে পারো, তাহলেই তুমি মেডিকেলে চান্স পাবা। বাট ওই যে বলছি, আমি এমনভাবে তোমাকে ক্লাসে পড়াবো, নোট করা দিব যে তোমার একাডেমিক সময় মেইন বইয়ের 90% তোমার মুখস্থ হয়ে যাবে। ক্লাসেই তোমার মেইন বইয়ের 90% মুখস্থ করা দিব, বাট তারপরও বাকি যে 10% থাকবে একটু তোমাকে রিডিং দিতেই হবে, রিডিং দিতেই হবে। তোমরা জানো যে ক্লাসে একদম লাইন বাই লাইন ধরে ধরে মেইন বই পড়ানো আসলে ক্লাসে মানে একাডেমিক ক্লাসে সম্ভব না। কারণ একাডেমিক ক্লাসে তোমাকে অনেক কিছু এক্সপ্লেইন করতে হবে, অনেক ছবি তোমাকে বুঝাইতে হবে, যেটা আমাকে লিখতে হবে বেশি, বুঝছো? এই জন্য লিখে লিখে পড়ানো, এবং এটা তোমার মাথায় থাকবে বেশি। অনেকে বলতে পারে ভাই আপনারা তো মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে মেইন বইয়ের PDF দিয়ে পড়ান, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ান, তো এমনি করে একাডেমিকে পড়াইলে তো হয় না। এখানে কিছু প্রবলেম আছে। আমরা মেডিকেলে যখন পড়াই, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই। এটা কখন পড়াই? যখন সেই ছেলেটা বা মেয়েটা জীবনে একবার হলেও একটু বইটা দেখছে,
মেডিকেল অ্যাডমিশনে সে এইচএসসি অলরেডি দিয়ে ফেলছে, যেই বান্দা এইচএসসি দিয়ে ফেলছে ও অলরেডি অন্তত একটু বইটা কম বেশি চেহারা চিনে, ওরে আমি মেইন বই থেকে লাইন বাই লাইন ধরে পড়াইলেও বুঝতে পারবে। বাট তুমি জীবনে প্রথমবার বায়োলজি পড়তে আসছো, লাইকে কলেজ লাইফে প্রথম উঠছো, তুমি একটা টার্মই জানো না, তোমারও যদি আমি মেইন বইটা দাগাই তুমি বলবা ভাই এই শব্দটার মানে কি, ওই শব্দটার মানে কি, একটু বুঝান। একটু বুঝাইতে গেলে আমাকে আলাদা করে লিখতে হবে, কারণ বইয়ের মধ্যে লেখার কোনো জায়গা নাই, আলাদা করে লিখতে হবে, এটা একটা কারণ। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এটা বৈজ্ঞানিক প্রমাণিত, বিজ্ঞানসম্মত, প্রথমবার তুমি যখন একটা জিনিস পড়বা এটা লিখে লিখে পড়লে তোমার মাথায় সবচেয়ে বেশি সময় স্থায়ী থাকবে। তুমি নিশ্চয়ই চ্যাপ্টারটা আগে পড়ে আসো নাই, প্রথমবারই পড়তেছো, একাডেমিকে যখন তুমি পড়ো তুমি জীবনে প্রথমবারই চ্যাপ্টারটা খুলছো। তো প্রথমবার কোনো একটা জিনিস শিখার সবচেয়ে বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে লিখে লিখে ছবি এঁকে এঁকে পড়া। বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে এই জন্য সেই কাজটা করতেছি, লিখে লিখে ছবি এঁকে এঁকে বায়োলজি পড়ায় তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট করায় দিলে তুমি মেইন বইয়ের 90% পড়ার পাশাপাশি তোমার একদম এই পড়াটা সবচেয়ে দীর্ঘ সময় মনে থাকবে, সাইন্টিফিক মেথড এটাই। তারপরে আর 90% যে পারে, তুমি আমারে বলো তো একটা বইয়ের 100 পেজে যদি 90টা পেজে তুমি পারো, 90 থেকে 95 পেজ তুমি পারো, 5 পেজ কি তুমি একটু রিডিং দিয়ে হালকা একটু দেখলে তুমি পারবা না? অবশ্যই পারবা, তাই না? ব্যাপারটা এটাই। তারপরেও তো আমাদের মেডিকেল কোর্স আছেই, প্রি মেডিকেল আছেই। তোমরা সেকেন্ড ইয়ারে উঠো, আমরা প্রি মেডিকেল কোর্স নিয়ে আসবো, সেইখানে আমরা মেইন বই লাইন বাই লাইন ধরে ধরে পড়ায় দিব, শেষ। যদি যেই 5% থাকবে না ওইটাও আমি পড়ায় দিব তোমাদের প্রি মেডিকেল কোর্সে, যাদের মেডিকেল টার্গেট, ঠিক আছে। কিন্তু মেইন বইটা কেন তারপরও বলতেছে আমার ক্লাস করার পরে রিডিং দিবা, কারণ মতে মেডিকেল মতে মেইন বই, যাদের মেডিকেল টার্গেট তাদের অবশ্যই মেইন বইটা রিডিং দিতে হবে, এর কোনো বিকল্প নাই, ঠিক আছে। তাহলে ওই 10%ও তোমার কাভার হয়ে যাবে, 10 থেকে 5%, 5 থেকে 10%, ঠিক আছে, ওকে। তাহলে এইগুলা হচ্ছে মোটামুটি। এখন আসো তোমাদের মেডিকেল প্রিপারেশনের জন্য একটা অধ্যায় তুমি পারফেক্টলি কেমনে পড়বা, এটা একটা প্রশ্ন হতে পারে যে ভাই ঠিক আছে আমি তো এইচএসসির বায়োলজি কেমনে পড়বা একদম এক্সাম্পল দিয়ে বুঝাইছি, এখন আসো যার টার্গেট মেডিকেল, যেহেতু আমি একজন ডাক্তার বায়োলজি পড়াচ্ছি, একটু মেডিকেল নিয়ে বলে দিই, অনেকে জানার আগ্রহ থাকে। তোমরা কি জানো মেডিকেল অ্যাডমিশনের আগে তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন কি তুমি জানো? একটু মেডিকেল অ্যাডমিশন নিয়ে একটু ছোট্ট করে বলি, এটা অনেকেই তোমরা জানো না। মেডিকেল অ্যাডমিশনে কত মার্কসের পরীক্ষা হয়, এটা কিভাবে একটা চ্যাপ্টার পারফেক্টলি পড়তে হয় সেটা তোমরা জানো না, আমি একটু বলে দিচ্ছি। মেডিকেল অ্যাডমিশনের টোটাল পরীক্ষা হয় এখন পর্যন্ত, দেখো সামনে এটা চেঞ্জ হইতে পারে, সামনে চেঞ্জ হলে আবার কেউ বলে বসো না ভাই আপনি তো বলছিলেন এত মার্কসে হয়, কই এখন তো চেঞ্জ হয়ে গেছে। সামনে চেঞ্জ হলে আমার কিছু করার নাই। এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট হচ্ছে মেডিকেল অ্যাডমিশন মোট 300 মার্কসে হয়। সেই 300 মার্কসের মধ্যে 200 মার্কস, এই 200 মার্কস হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে, এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে 200 মার্কস হয়, আর বাকি 100 মার্ক হচ্ছে তোমার 1 ঘন্টার পরীক্ষা হবে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা, বাকি 100 মার্ক, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য। তাহলে আসো এসএসসি এইচএসসির এই 200 এটা কিভাবে হিসাব করে। আমি আগেই বলে দিচ্ছি, গোল্ডেন বলে বাংলাদেশে আসলে কিছু নাই, এটা পাশের বাসার আন্টিদের হচ্ছে তোমার আবিষ্কার, বুঝছো। আমাকে একবার একটা ছেলে বা একটা মেয়ে প্রশ্ন করছিল যে ভাই আমি কি গোল্ডেন পাইলে মেডিকেল অ্যাডমিশনের এই জিপিএতে কি এক্সট্রা 10 মার্ক পাবো? আমি কিছুক্ষণ তপ দেখায় ওর ইনবক্সের মেসেজ দেখে বসেছিলাম যে কি বললো। বাংলাদেশের গ্রেডিং সিস্টেমে গোল্ডেন বলে কোনো শব্দ নাই, এটা অ্যাকচুয়ালি পাশের বাসার আন্টিদের আবিষ্কার। কেন আবিষ্কার? এটা হচ্ছে সে দেখছে যে তার ছেলে বা তার মেয়ে গোল্ডেন পাইছে, গোল্ডেন বলতে সব সাবজেক্টে প্লাস পাইছে, কিন্তু দেখলো অন্য ভাবির ছেলে বা মেয়ে সেও এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে, না সে এটা হজম করতে পারতেছে না যে দুইজনই জিপিএ 5 পাইছে, আমার ছেলে বা আমার মেয়ের একটু কেমনে বড় করে দেখানো যায়। পরে সে চিন্তা করলো আচ্ছা আমার ছেলে বা মেয়ে সবগুলাতে এ প্লাস পাইছে, আর তার ওই ভাবির ছেলে বা মেয়ে একটাতে এ পাইছে, বাট ওই যে 4 সাবজেক্ট মিলে এ প্লাস আসছে, কিন্তু একটাতে সে পাইছে, তার রেজাল্টও 5 লেখা। তখন সে ভাবলো আচ্ছা ঠিক আছে তাহলে একটা নতুন টার্ম বানায় ফেলি, গোল্ডেন এ প্লাস। আমার মেয়ে পাইছে গোল্ডেন এ প্লাস, সব সাবজেক্টে এ প্লাস, আপনার মেয়ে তো গোল্ডেন পায় নাই, শুধু এ প্লাস পাইছে। এইভাবেই পাশের বাসার আন্টি নামক সমাজরাই আসলে এগুলা বানাইছে। অ্যাকচুয়ালি আমাদের গ্রেডিং সিস্টেমে বাংলাদেশে গোল্ডেন বলে কোনো কিছু নাই, যা আছে জিপিএ 5 বা এ প্লাস, সর্বোচ্চ গ্রেড হচ্ছে জিপিএ 5 বা এ প্লাস। সেটা তুমি 4 সাবজেক্ট সহ পাও, মানে চতুর্থ বিষয় মিলায় তুমি এ প্লাস পাও, অথবা চতুর্থ বিষয় ছাড়া বা 4 সাবজেক্ট ছাড়া তুমি এ প্লাস পাও, যাই পাও এ প্লাস মানে এ প্লাসই, ঠিক আছে। তাহলে এ প্লাস পাইলে ধরো একটা ছেলে বা একটা মেয়ে এসএসসিতে এ প্লাস পাইছে, এ প্লাস মানে কি জিপিএ 5, তাহলে তার এসএসসি জিপিএ কে 15 দিয়ে গুণ করা হবে। কত দিয়ে গুণ করা হয়? 15 দিয়ে গুণ করা হয়, তাহলে 5 15 কত? 75।
এবং তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, খুব ভালো স্টুডেন্ট, তুমি পড়ালেখা খুব ভালো করছো, তুমি এইচএসসি তো A+ পাইছো, 5 পাইছো, তাহলে তোমার এইচএসসি জিপিএ কেও কত দিয়ে গুণ করা হবে? 15 দিয়ে গুণ করা হবে, সরি 25 দিয়ে গুণ করা হবে। এইচএসসি জিপিএ কে 25 দিয়ে গুণ করা হবে। তো 25 দিয়ে গুণ করা হইলে 5 25-এ কত হইল? 125। তাহলে 75 আর 125 যোগ করো, জিনিসটা কত হইল? 200। তাহলে জিনিসটা হচ্ছে 200 হয়ে গেছে। এইভাবে আসলে 200 মার্ক হিসাব করা হয়। এখন অনেকে তোমরা প্রশ্ন করো, ভাইয়া আমার তো তাহলে A+ নাই এসএসসিতে, একটু কম আছে, তাহলে আমার কত মার্ক কাটা যেতে পারে মেডিকেল অ্যাডমিশনে? আজকের পর থেকে দয়া করে এই প্রশ্নটা আর কাউরে কইরো না, এটা তোমরাই বের করতে পারবে, একদম সহজ। কিভাবে একদম সহজ? ধরো কেউ এসএসসিতে 5 না পেয়ে ধরো সে 4.89 পাইছে, তাইলে তুমি কি করবা? এটা হিসাব করা একদম সহজ। আজকে আমি তোমাকে হিসাব শিখাই দেব, যাতে আজকের পর থেকে জীবনে আর কাউরে, কোনো বড় ভাইরে মেসেজ দিয়ে বা ইনবক্সে যাতে বলতে না হয়, ভাই আমার জিপিএ কত কাটা যাবে, একটু হিসাব করে দেখান তো মেডিকেলের জন্য। দরকার নাই, তুমি নিজেই বের করতে পারবে, একদম ইজি। স্মার্ট হইতে হবে তোমাদেরকে। দেখো, ধরো তুমি এসএসসিতে জিপিএ 4.89 পাইছো, তাহলে এসএসসি জিপিএ কে কত দিয়ে গুণ করা হয়? 15 দিয়ে গুণ করা হয়। তাহলে এটাকে তুমি 15 দিয়ে গুণ করো, 15 দিয়ে গুণ করে যা আসবে, যত আসবে 75 থেকে সেই মার্কসটা বিয়োগ করবা, যা আসবে সেটা 75 থেকে বিয়োগ করলেই তুমি বের করে ফেলতে পারবা যে তোমার কত মার্ক আসলে কম আসতেছে আগে থেকে এসএসসির জন্য কাটা যাচ্ছে। বুঝছো? তাহলে নিজে বের করতে পারবা না? সেমভাবে এইচএসসির সময় তুমি যদি কোনো কারণে জিপিএ 5-এর থেকে কম পাও, সেটাকে 25 দিয়ে গুণ করে একটা মার্কস আসবে, সেটা 125 থেকে বিয়োগ করবা, বিয়োগ করলেই তুমি বুঝে ফেলবা যে তোমার কত মার্ক কাটা যাচ্ছে আসলে। ঠিক আছে? এই হচ্ছে হিসাব। তাহলে এসএসসি এইচএসসি জিপিএর হিসাব আশা করি আজকের পর থেকে আর কোনোদিন কাউরে জিজ্ঞেস করা লাগবে না মেডিকেল অ্যাডমিশনের। এবার আসো হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার 100 মার্ক। এটার একটু ডিস্ট্রিবিউশনটা আমি একটু বলে দিই। অ্যাডমিশন পরীক্ষার 100 মার্ককে তুমি শুরু করবা হচ্ছে 30 থেকে, এবার 5 করে করে কমাইতে থাকো, 5 করে করে কমাও। 30, 30-এর পরে 5 কম মানে 25, 25 থেকে আরও 5 কম দিলে 20, 20-এর থেকে আরও 5 কমাইলে হচ্ছে 15, 15 থেকে আরও 5 কমাইলে হচ্ছে 10। অর্থাৎ এই যে 30 মার্কস, এই 30 মার্কস হচ্ছে তোমার বায়োলজির। অর্থাৎ এই 100 মার্কের মধ্যে 30 মার্কই আসবে হচ্ছে তোমার বায়োলজি থেকে, 25 থাকবে হচ্ছে তোমার কেমিস্ট্রি থেকে, 20 থাকবে হচ্ছে তোমার ফিজিক্স থেকে, 15 থাকবে তোমার ইংলিশ থেকে, আর 10 থাকবে হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, জিকে, যেটাতে সংক্ষেপে জিকে বলে, জিকে থেকে। তাহলে বুঝছো, 30, 25, 20, 15, 10 সবগুলোরে যোগ করো 100 হয়। তাহলে বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, ইংলিশ থেকে 15, সাধারণ জ্ঞান থেকে হচ্ছে 10, এই সব মিলে হচ্ছে 100। ঠিক আছে? এখন তোমরা অনেকে বলতে পারো, ভাই বায়োলজি থেকে 30 আসতেছে, তাহলে কি বায়োলজি ফার্স্ট পেপার থেকে 15, সেকেন্ড পেপার থেকে 15, ব্যাপারটা কি এরকম? না, বায়োলজি থেকে সব মিলায় 30টা প্রশ্ন হবে। এখন কোনো কোনো বছর দেখা গেছে বায়োলজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন বেশি আসছে, 18টা আসছে, সেকেন্ড পেপার থেকে 12টা প্রশ্ন আসছে। আবার কোনো কোনো বছর দেখা গেছে যে বায়োলজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে 10-11টা, সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসছে 20টা। মানে বায়োলজি সব মিলায় 30টা প্রশ্ন করবে। এখন কোন পেপার থেকে বেশি প্রশ্ন আসে এটা আসলে কেউই বলতে পারে না, এটা এক এক বছর এক এক রকম হবে। সেমভাবে কেমিস্ট্রিতেও ফিজিক্সেও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে এক্স্যাক্ট কত প্রশ্ন আসবে সেটা আসলে বলা যায় না, কিন্তু বলা যায় যে কেমিস্ট্রি থেকে সব মিলায় 25টা প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে 20টা আসবে, বায়োলজি থেকে 30টা আসবে, ইংলিশ থেকে 15টা, জিকে থেকে 10টা। ঠিক আছে? তাহলে এই সব মিলায় হচ্ছে 100। বুঝা গেছে? ওকে, তাহলে আশা করি তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনের মানে এইগুলোও বলে দিলাম। এখন আসো, মেডিকেলের জন্য তুমি একটা চ্যাপ্টার পারফেক্টলি কীভাবে পড়বা একটু বলে দিই। মেডিকেল নিয়ে যেহেতু একটু হালকা করে গাইডলাইন দিই কলেজের শুরুর থেকে। আমি বায়োলজি নিয়ে অলরেডি বলে ফেলছি, বায়োলজি তুমি একটা চ্যাপ্টার কেমনে পড়বা, ওই যে বায়ো উইথ লজিক্স দিয়ে কীভাবে পড়বা বলে দিয়েছি, এমনি করে পড়লে তোমার বায়োলজি অনেকদিন মনে থাকবে। আচ্ছা, তারপরও এখন আসো মেডিকেলের জন্য কীভাবে পারফেক্টলি একটা চ্যাপ্টার পড়বা। আচ্ছা, তাহলে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার পারফেক্টলি পড়ার উপায় হচ্ছে, দেখো তাহলে এইগুলো খুবই মূল্যবান কথা, বিশ্বাস করো এই গাইডলাইনগুলাই তোমাকে পার্থক্য করে দিবে। কেন বলতেছি জানো? এই যে তোমাদের সামনে রাহাত ভাই, হ্যাঁ ঢাকা মেডিকেল থেকে পড়ছি না ডাক্তার, বাট আমার একটা লাইফের একটা স্টোরি আছে। স্টোরিটা কি জানো? আমাকে না এরকম করে কেউ গাইডলাইন করে নাই। আমাদের সময় না অনলাইনে এত অ্যাক্টিভিটি ছিল না, এত গাইডলাইন ছিল না। আমি এটা জানতাম না, এইটাই জানতাম না, এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছি। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরও আমি জানতাম না যে মেডিকেল অ্যাডমিশনের জন্য হাজারি স্যারের বই পড়া লাগে। আমি অন্য স্যারের বইগুলো পড়তাম, মানে আমি অন্য স্যারের বই পড়ে পুরো এইচএসসি পার করে ফেলছি। তারপরে আমি অ্যাডমিশনের সময় যে যখন আমার মেডিকেল পরীক্ষার আর 3 মাস বাকি, তখন আমি রিয়েলিটি চেক খাইছি
যে হাজারি স্যারের বই পড়তে হয়, কারণ এখান থেকে মেডিকেলের কেমিস্ট্রি প্রশ্ন হয়। আমাকে তখন ওই 3 মাসের মধ্যে 2 মাস কেমিস্ট্রির পিছনে বেশি সময় দেওয়া লাগছে অতিরিক্ত, কারণ নতুন একটা বই আবার পুরা এর থেকে জেড পড়তে হয়েছে আমাকে, হাজারি স্যারের বই পড়ে মেডিকেল পরীক্ষায় বসতে হয়েছে। অথচ এই জিনিসটা যদি আমি কলেজের প্রথম থেকে জানতাম তোমাদের মতো, তাইলে কি আমি কোনোদিন অন্য স্যারের বই পড়তাম? তাহলে তো আমি শুরু থেকেই হাজারি স্যারের বই পড়লে আমার কি অ্যাডমিশনের প্রিপারেশন আরও ভালো হতো না, আরও বেটার হতো? তখন আমি শুধু খালি রিভিশন দিতাম, তখন আমাকে আর কষ্ট করে হাজারি স্যারের এত মোটা মোটা বইকে আর পড়া লাগতো নতুন করে না। খুব কষ্ট হয়েছে আমার পরে এটা কাভার করতে। তো এই জন্য গাইডলাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে এখন যেই কথাগুলো বলতেছে এগুলো কোটি টাকা দিয়েও তুমি পাবা না। হয়তো এই জিনিসগুলো তুমি জানবা, কখন জানবা জানো? অ্যাডমিশনের সময় যে জানবা, তোমার এইচএসসির পরে জানবা। 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা এপ্রিল মাসে, এরপরে যায় তুমি জানবা। তখন সময় থাকবে আর মাত্র 2 মাস। তখন আফসোস করবা, জিস এই কথাগুলো যদি কলেজের ফার্স্ট ইয়ারে যদি কোনো ভাইয়া বলতো বা টিচার বলতো, আজকে আমার মেডিকেলের স্বপ্নটা, ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তো বা আমার আজকে পূরণ হইতো। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, বন্ধুদেরকে এগুলো শেয়ার করবা, শেয়ার করো। দেখো, লাইফে হিংসা করে লাভ নাই। আমি আমার বন্ধুদেরকে দেখে সবসময় ইন্সপায়ার্ড হয়েছি, কখনো হিংসা করি নাই। আরে ভাই, ও তো তোমার বন্ধুই। আমি যদি দেখি যে আমার বন্ধু আমার থেকে ভালো করছে, আমি সবসময় হাততালি দিছি, কারণ আমি চিন্তা করছি আমি যার সাথে মিশছি, যার সাথে চলছি, যার সাথে হাসাহাসি করতেছি, সেই বন্ধু যদি ভালো করে, ওকে দেখে আমি আরও খুশি হই যে আমার বন্ধু ভালো করছে। ওকে দেখে আমি অনুপ্রাণিত হই যে আমার বন্ধু ভালো করতে পারলে, একই সাথে আমরা চলি, একই সাথে একই স্যারের কাছে পড়তেছি, একই সাথে আমরা আড্ডা দিচ্ছি, তাহলে আমি কেন ভালো করতে পারবো না? আমিও তখন পরিশ্রমের মাত্রাটা বাড়ায় দিই, ওকে অনুসরণ করি। এইভাবে করে মনে করো আমি সারা জীবন ভালো করে আসছি। আর তোমরা কি করো? বন্ধুদেরকে ভাই হিংসা করো। একসাথে বড় হয়েছো, একসাথে কোচিংয়ে পড়ো, একসাথে কলেজে ভর্তি হয়েছো, বন্ধু বা বান্ধবী সবই একসাথে, কিন্তু কেউ একটু রেজাল্ট ভালো করে ফেললেই দুনিয়ার হিংসা চলে আসে তখন, যে কেমনে ওর ক্ষতি করা যায়। এটা করে আলটিমেটলি লাভ নাই। মনটাকে ছোট করে তুমি কখনো উন্নতি করতে পারবে না, মনটাকে প্রসারিত করো। বন্ধু বা বান্ধবীর ভালো রেজাল্টে হচ্ছে ওকে উৎসাহ দাও, এবং নিজেও ওকে অনুসরণ করো, যাচ্ছে আমার বান্ধবী এত ভালো করছে বা আমার বন্ধু এত ভালো করছে, কিভাবে করছো? তো আমার সাথেই আড্ডা দেয়, আমার সাথেই ঘুরে, একই স্যারের কাছে পড়ে। আচ্ছা, তাহলে একটু দেখি তো, তাইলে ও কিভাবে পড়ে, ওর কাছে ইন্সপায়ারেশন নাও, ওর কাছ থেকে গাইডলাইন নাও, দেখবা তুমি আরও ভালো করবা। দুইজন মিলে হচ্ছে সুস্থ কম্পিটিশন করো, দুইজন মিলে দেখবা যে ঢাকা মেডিকেলে চান্স পাইছো ইনশাল্লাহ। ভালো হবে যে স্কুলেও একসাথে বন্ধু বান্ধবী ছিলা, কলেজেও মনে করো একসাথে ছিলা, ঢাকা মেডিকেলে একসাথেই তোমরা দুজন পড়বা। ব্যাপারটা তো বেশ চমৎকার একটা ব্যাপার। ইন্সপায়ার্ড হও, বুঝছো? তো এই জিনিসগুলো এই জন্য বন্ধুদেরকে শেয়ার করো যে কীভাবে মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা চ্যাপ্টার পারফেক্টলি পড়তে হয়। ঠিক আছে? এটা একটা চেক লিস্টের মতো বানাইছি আমি। হ্যাঁ, তাহলে মেডিকেলের জন্য একটা অধ্যায় পারফেক্টলি পড়ার উপায়। ঠিক আছে, এটা আসলে তুমি কিভাবে করতে পারো দেখো। প্রথমে তুমি পড়বা হচ্ছে আমার ক্লাস দেখবা, ক্লাস। কারণ তুমি ক্লাস না দেখলে মেইন বই পড়া কিছুই বুঝবা না। ওই যে বলছি প্রোক্যারিওটিক, তুমি কিছুই বুঝবা না, তুমি মুখস্থ করতে যাবা, মাথা গরম হয়ে যাবে। ক্লাস না দেখলে তুমি এন্ডোসিম্বায়োসিস কি তুমি বুঝতে পারবা না। ক্লাস না দেখলে তুমি ক্রোমোমিয়ার জিনিসটা কি, ক্রোমোমিয়ার তুমি বুঝবা না, এগুলো তোমার মাথা থেকে আউট হয়ে যাবে। ক্লাস না দেখলে তোমার আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ এগুলোর মধ্যে প্যাচ লাগবে, মানে তুমি বুঝবা না। এগুলো তো তুমি বই পড়ে পারলে তো হইতোই। বায়োলজি যদি এতই সহজ হইতো তাহলে তো মানুষ বায়োলজি টিচার হইতোই না কেউ, তাই না? আমাদের তাহলে কলেজে যাওয়া লাগতো না, টিচারের ক্লাস করা লাগতো না। সো প্রথমে দেখবা হচ্ছে ক্লাস, ফার্স্টে আমার ক্লাস দেখবা, দেখবা তোমার বইয়ের 90 থেকে 95% একদম পান্তাবাদ হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে। তারপরে কি করবা? এরপরে তুমি পড়বা হচ্ছে মেইন বই, মেডিকেলের জন্য বলতেছে এটা শুধু। এরপরে তুমি পড়বা হচ্ছে মেইন বই। তাহলে আমার ক্লাস দেখবা, দেখার পর তুমি মেইন বইটা একবার রিডিং দিবা, দেখবা তোমার মেইন বই একদম ক্লিয়ার হয়ে গেছে। 10-15 মিনিট আমার ক্লাস দেখার পরে 10-15 মিনিট যদি এই টপিকগুলো তুমি একবার চোখ বুলাও, তোমার মেইন বই একদম মুখস্থ হয়ে যাবে, উইথ লজিক সহ, বায়ো উইথ লজিক সহ, মাথায় থাকবে সারা জীবন। সারা জীবন না থাকুক, কয়েক মাস থাকবে। ঠিক আছে, হয়ে গেল। এইটুকু পড়লেই তোমার মোটামুটি মানে হইল। এরপরে তুমি দেখবা মেইন বইয়ের অনুশীলনের প্রশ্ন আছে, শুধু বায়োলজি না, আমি বলতেছি ফিজিক্স বা কেমিস্ট্রির কথাও বলতেছি, মেডিকেলের জন্য কেমনে পড়বা। মেইন বইয়ের পিছনে দেখবা অনুশীলনের কিছু প্রশ্ন আছে, সেটা সলভ করবা, অনুশীলনী সলভ করবা। এরপর মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবা। কি সলভ করবা? মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবা। ঠিক আছে, আমাদের কাছে অলরেডি মেডিকেলের প্রশ্ন ব্যাংক আছে,
আমাদের 14টা বই আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। জিকে ইংলিশের বই আছে, তোমরা যদি কেউ এখন থেকেই জিকে ইংলিশ, মেডিকেলের প্রশ্ন ব্যাংক এগুলো যদি কিনতে চাও আমাদের কাছ থেকে কিনতে পারো। আমরা হয়তোবা কিছুদিন পরে এক্সট্রা হয়তোবা আমরা বিক্রি করতে পারি। আপাতত এখন শুধু কোর্সের স্টুডেন্টদেরকে দিচ্ছি, 24 ব্যাচের যারা অ্যাডমিশনে আছে, এরপরে 25দেরকে দিব, 1-2 মাস পরে আমরা 26কেও দিব। তোমাদেরকে হয়তো ওপেনলি আমরা কয়েকটা বই বিক্রি করতে পারি, সেক্ষেত্রে কিনে নিতে পারো আমাদের কাছ থেকে। প্রশ্ন ব্যাংক আছে, এটা এখন আমার সামনে নাই, এটা অন্য রুমে রেখে আসছি, আমার সামনে অন্য বইগুলো আছে, যেমন জিকে ইংলিশের মডেল টেস্ট বইগুলো আছে আমাদের, ঠিক আছে? ওই বইটা নাই বলতে আছে অন্য রুমে রেখে আসছি আসলে, ওইটা এখন আর ক্লাসের মাঝখানে আর যে আনতে ইচ্ছা করতেছে না। যেটা হচ্ছে আমাদের জিকে ইংলিশ মডেল টেস্ট, এটা হচ্ছে আমাদের মেডিকেলের বই। আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু ঘুরে দেখাই কিছু বইটই আমার সামনে যা আছে, ঠিক আছে? এটা হচ্ছে 5000 প্রশ্ন আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, 5000 প্রশ্ন আছে, এবং সেই 5000 প্রশ্ন বাসায় বসে প্র্যাকটিস করার জন্য ওএমআর আছে। অর্থাৎ তুমি ওএমআর দিয়ে এই 5000 প্রশ্ন দাগাইতে পারবা, দাগায় তুমি লাস্টে অ্যান্সার দেওয়া আছে, তুমি মিলায়া দেখতে পারবা যে তোমার কয়টা হলো কয়টা ভুল হলো। মেডিকেল অ্যাডমিশনের জন্য ঘরে বসে ওএমআর দিয়ে প্রস্তুতি, পূর্ণাঙ্গ প্রস্তুতি। যাই হোক, এটা মেডিকেলের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর এরকম 14টা বই, 2টা দেখাইলাম, আরও 12টা বই আছে। মানে আমার সামনে এখন কয়টা আছে? আমার সামনে তো ইংলিশ বইটাও আছে। আচ্ছা, আমি যদি ইংলিশ বইটা একটু দেখাই, আমার সামনে ইংলিশ ভোকাবুলারি বইটা আছে, ঠিক আছে? এই যে ওএমআর এর একটা কপিও আছে, আমি একটু হালকা করে তোমাদেরকে যদি দেখাই, সবগুলা নাই। আচ্ছা, এটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারির জন্য। ওই যে বলছি 15 মার্কস আছে ইংলিশ থেকে, ইংলিশের 2টা বই দিচ্ছি আমরা এবার, একটা গ্রামারের জন্য, একটা ভোকাবুলারির জন্য। আমি দেখাচ্ছি মেডিকেল অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? তার মানে কেউ ভাইবো না যে এখনই মেডিকেলে ভর্তি হতে হবে। মেডিকেলে তোমরা সেকেন্ড ইয়ারে প্রি মেডিকেল কোর্সে ভর্তি হও, ঠিক আছে? আরটিডিএসে সেকেন্ড ইয়ারে প্রি মেডিকেলে ভর্তি হয়েও সমস্যা নেই, এখন দরকার নেই। ফার্স্ট ইয়ারে প্রি মেডিকেলের কোর্স করার দরকার নেই। অনেকে এটা বলতে পারে, ভাই এখন থেকে কি আমি মেডিকেলের জন্য কোর্স করব? না, তোমরা বই কালেক্ট করে রাখতে পারো। আমাদের জিকে ইংলিশ বই যখন আমরা ওপেন করে দিব, যদি ওপেন করে দেই, এইগুলা কিনে তোমরা একটু নিজের মতো করে একটু পড়ে রাখতে পারো ফার্স্ট ইয়ারে। এইটুকুই কাজ তোমার। সেকেন্ড ইয়ারে উঠে আমাদের প্রি মেডিকেল করলে ইনশাল্লাহ তখন আমরা তোমাদেরকে একদম মেডিকেলের জন্য প্রস্তুত করে দিব। ফার্স্ট ইয়ারে বেসিক ক্লিয়ার করো, একাডেমিকের জন্য পড়ো ফার্স্ট ইয়ারে দরকার নেই অ্যাডমিশনের জন্য পড়া। এটা হচ্ছে ওএমআর দিব আর কি আমরা ওইটার সাথে, ওইটার সাথে ওএমআর, ওই যে বলছি না যে 5000 প্রশ্ন দাগানোর জন্য ওএমআর, এটা হচ্ছে আলাদা ওএমআর এর শিট। যাই হোক, তো তাহলে একটা চ্যাপ্টার ফার্স্টে কীভাবে পারফেক্টলি পড়বা, আমার ক্লাস করবা, বা আমার ক্লাস বলতে বায়োলজির ক্ষেত্রে আমার ক্লাস, কেমিস্ট্রি তোমার যার পড়ানো ভালো লাগে তারটা, ফিজিক্স যার পড়ানো ভালো লাগে তারটা করবা। করার পর মেইন বইটা রিডিং দিবা, দেওয়ার পর মেইন বইয়ের পিছনে অনুশীলনের প্রশ্ন আছে, সেই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। করার পর মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবা। যেহেতু মেডিকেলের জন্য বলতেছি পারফেক্টলি কীভাবে পড়বা, মেডিকেল প্রশ্ন ব্যাংক হচ্ছে সলভ করবা। এই 4টাই তোমার কাজ। তারপরে যদি সম্ভব হয় মেডিকেল স্ট্যান্ডার্ডে একটা পরীক্ষা যদি দিতে পারো ওই চ্যাপ্টারের উপর যদি এক্সাম দিতে পারো, সম্ভব হলে এক্সাম দিবা, এবং সেই এক্সামের পরে সেই এক্সামের ভুলগুলা শিখতে হবে। পরীক্ষা দিলে তো নিশ্চয়ই তুমি 100তে 100 পাবা না, কিছু তো ভুল করবাই। সেই ভুলগুলো তুমি আবার একটু ঘাটাঘাটি করে শিখে ফেললা, যে কেন এটা ভুল হইলো, তাহলে এটার অ্যান্সারটা কি, কেন এরকম হইলো, একটু শিখে ফেললা। ভুলগুলো থেকে শিখতে হবে, ভুলগুলো থেকে শিখবা। এক্সাম দিবা, এক্সামে যে ভুল হবে সেগুলো থেকে শিখবা। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা অধ্যায় পারফেক্টলি পড়ার উপায়। আমি আবার একটু রিক্যাপ করি, ইটস ন্যানো রিক্যাপ টাইম, ঠিক আছে? আবার রিক্যাপ করি। ফার্স্টে ক্লাস দেখবা, ক্লাস দেখার পরে হচ্ছে মেইন বইটা ভালো মতো রিডিং দিবা, তারপরে হচ্ছে অনুশীলনের প্রশ্ন সলভ করবা, তারপরে মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবো। এই চ্যাপ্টার থেকে গত 16 বছর বা 15 বছরে কী কী প্রশ্ন আসছে সেগুলো সলভ করবা। দেন তোমার ওই চ্যাপ্টারের উপর যদি সুযোগ থাকে মেডিকেল স্ট্যান্ডার্ডে হচ্ছে যদি এক্সাম দিতে পারো, আমরা অনেক ফ্রি এক্সাম নিই, আমাদের ওয়েবসাইটে অনেক ফ্রি এক্সাম নেওয়ার সুযোগ আছে, সামনে আসবে, এক্সাম দিবা, আর এক্সামের ভুলগুলো থেকে হচ্ছে শিখে নিলে, এইভাবে যদি পড়তে পারো কলেজের শুরু থেকে তুমি মেডিকেলের জন্য পারফেক্টলি হচ্ছে এক একটা অধ্যায় শেষ করতে পারবে। এবং এইভাবে তুমি যত অধ্যায় পড়ে ফেলতে পারবা তত ভালো হবে। আর যার মেডিকেল টার্গেট না যে ভাই আমি শুধু একাডেমিকের জন্য বায়োলজি পড়তে চাই, বায়োলজি আমি শুধু একাডেমিকের জন্য পড়বো, ভাই আমার মেডিকেলের মও যাব না জীবনে, আমার 14 গোষ্ঠীর কেউ মেডিকেলে পড়ে নাই, আমারও পড়ার কোনো ইচ্ছা নাই, থাকতেই পারে আমি ইঞ্জিনিয়ার হব বা আমি ব্যবসায়ী হব বা আমি অন্য লাইনে যাব, মেডিকেল আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, তাদের ক্ষেত্রে এই লাস্টেরগুলো দরকার নাই। অর্থাৎ মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করা বা মেডিকেল স্টাইলে এক্সাম দেওয়া এগুলোর দরকার নাই, তাদের ক্ষেত্রে এগুলো স্কিপ। একাডেমিকের জন্য জাস্ট ভাই আমি বায়োলজি কেমনে ভালো পড়বো, তাহলে আমার ক্লাস করবা, মেইন বইটি একটু রিডিং দিবা, আর অনুশীলনের প্রশ্ন সলভ করবা। এই 3টা কাজ করলেই হবে একাডেমিকের জন্য। আর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, টেস্ট পেপার সলভ করবো। একাডেমিক যেহেতু, সাথে টেস্ট পেপার সলভটা খুব কাজে দেয়, ঠিক আছে, একাডেমিকের জন্য। আর বুঝছো? তাহলে আশা করি বুঝাইতে পারছি। এবার আসো মেইন বই কোনগুলা।
মেইন বই কোনগুলো আমি একবার করে লিখে দিই তোমাদেরকে, মেডিকেলের জন্য যেহেতু অনেক কথাই বলতেছি একটু লিখে দিই। মেডিকেল অ্যাডমিশনের জন্য এই ভুলগুলা করো না, মেডিকেলের জন্য মেইন বই কোনগুলা পড়বা আমি আবারও একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো প্রথমেই আসো হচ্ছে বোটানি ফার্স্ট পেপার হচ্ছে আবুল হাসান স্যারের বই। আমি একটু সংক্ষেপে লিখি আসলে, আবুল হাসান স্যারের বই, এটা হচ্ছে বোটানি, ঠিক আছে। আর জুলজি হচ্ছে আজমল স্যারের বই। এই বইগুলো যদি কেউ না পড়ো কিন্তু তার টার্গেট যদি মেডিকেলের জন্য হয়, অবশ্যই তোমাকে আজকে বই চেঞ্জ করতে হবে। আমি এখন যেই বইগুলো লিখে দিব এইগুলা তুমি যদি মেডিকেল মানে তোমার টার্গেট মেডিকেল, বাট তুমি এই বইগুলো পড়তেছো না, পড়তেছো অন্য স্যারের বই, তুমি আজকেই বই চেঞ্জ করে ফেলো, ঠিক আছে। এটা মাস্ট তোমার জন্য, নয়তো আমার মতো অবস্থা হবে লাস্টে, ধরা খাবা বলতে লাস্টে অনেক কষ্ট হবে কামব্যাক করতে। আর সবাই তো আসলে কামব্যাক করতে পারে না আসলে জীবনে, এটা তো বুঝতেই পারতেছো, সবাই কিন্তু কামব্যাক পসিবল হয় না, আমি তো কামব্যাক নাও করতে পারতাম, ঠিক আছে। যাই হোক, তাহলে বোটানি ফার্স্ট পেপার মানে বায়োলজি ফার্স্ট পেপার হাসান স্যারের বই, জুলজি আজমল স্যারের বই, আপাতত এইগুলো পড়লেই হবে মেইন বই। এবার আসো ফিজিক্সের জন্য, ফিজিক্সের 2 পত্রই হচ্ছে ইসাক স্যারের বই পড়বা। ইসাক স্যার ফিজিক্সের 2 পত্রই হচ্ছে ইসাক স্যার। যার কাছে তপন স্যারের বই আছে, মেডিকেলে টার্গেট থাকলে অবশ্যই তুমি বই চেঞ্জ করে ফেলো। তোমার টার্গেট মেডিকেলে হইলে অবশ্যই তুমি বই চেঞ্জ করে কালকে থেকে ইসাক স্যারের বই পড়া শুরু করো। আর কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যারের বই, ঠিক আছে। ওকে, তাহলে যে হাজারি স্যারের বই বাদ দিয়ে অন্য কোনো স্যারের যদি বই পড়ো, কালকেই তুমি বইটা চেঞ্জ করে হাজারি স্যারের বই কিনে নিয়ে আসো, বা নতুন হাজারি স্যারের বই কিনে নিয়ে এসে পড়া শুরু করো, ঠিক আছে। তাহলে বুঝছো মেইন বই কি। আর জিকে ইংলিশের জন্য আমাদের বইগুলা কালেক্ট করলেই হবে, একদম গুছায়া লেখা, এগুলা পড়লেই হবে। বা তুমি বাজারে তোমার যদি জিকে ইংলিশ অন্য কোনো বই পছন্দ থাকে বা আগের থেকে থাকে, সেটাও পড়তে পারো চাইলে। আমাদের জিকে ইংলিশ বইগুলো একদম লেটেস্ট বই আর কি, আপডেট করছি আমরা, কোর্সে দিচ্ছি, এগুলা একদম গুছানো আর কি। যেখানে হচ্ছে তোমার সম্প্রতি যে ছাত্র আন্দোলন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সব কিছু দেওয়া আছে আমাদের জিকে বই। ডক্টর ইউনূসের জীবন বৃত্তান্ত থেকে শুরু করে সব কিছু একদম লেটেস্ট তথ্য দেওয়া আছে, সেটাও দেখতে পারো। আচ্ছা, তাহলে বুঝছো, তাহলে হাসান স্যারের বই, আজমল স্যারের বই, ফার্স্ট পেপার হাসান স্যার, সেকেন্ড পেপার হচ্ছে আজমল স্যার। ফিজিক্সের 2 পত্রই হচ্ছে ইসাক স্যারের বই, কেমিস্ট্রি 2 পত্র হাজারি স্যারের বই। এটা মাস্ট যদি তোমার টার্গেট মেডিকেলে থাকে। এটা এখন থেকেই শুরু করো, যারা অন্য বই পড়তেছো আজকেই বই চেঞ্জ করে ফেলো, এই বইগুলো কিনে এই বইগুলো পড়া শুরু করে দাও, এবং যত আগে পড়বা তত ভালো। আর এই বইগুলোর দাগানো পিডিএফ পাওয়ার জন্য, এই বইগুলোর ইম্পর্টেন্ট লাইন, কোন লাইনগুলো মেডিকেলে সবচেয়ে বেশি আসে, দাগানো পিডিএফ, আমাদের দাগানো পিডিএফ পাওয়ার জন্য আমাদের ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। সেখানে দাগানো পিডিএফ পাবা, ক্লাস পাবা, ইউটিউবে বিভিন্ন জিনিস, ইউটিউবে ক্লাস পাবা, দাগানো পিডিএফ পাবা, সব কিছু হচ্ছে গুছানো অবস্থায় পাবা ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে যে সার্চ দিলেই হবে, যারা টেলিগ্রাম ইউজ করো টেলিগ্রামে সার্চ দিলেই হবে, ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা টেলিগ্রাম চ্যানেল, যেখানে 16,000-এরও বেশি সাবস্ক্রাইবার্স আছে। তুমি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা কোনো একটা আপডেট দিলে যে কোনো কিছুই তুমি পেয়ে যাবা দ্রুত। ফ্রি ক্লাস হোক, প্রিমিয়াম ফ্রি ক্লাস বা প্রিমিয়াম দাগানো বইয়ের পিডিএফ যাই দিব, তুমি সাথে সাথে সবার আগে পেয়ে যাবা টেলিগ্রামে, ঠিক আছে। ডিএমসি স্টেশন এই নামে টেলিগ্রাম চ্যানেলটা খোলা আছে। 16,000-এর বেশি সাবস্ক্রাইবার্স যেটা, সেটা হয়তো ফেক থাকতে পারে, কিছু ফেক হয়তো কিছু চ্যানেল থাকতে পারে, জানি না, কিন্তু আসলটাই হচ্ছে 16,000-এরও বেশি সাবস্ক্রাইবার্স আছে। ওকে, এই হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা অনেক কিছুই বললাম। ওভারঅল এইচএসসি 26-এর আসলে অনেক কথাই বললাম। আর আমি যেহেতু নিজে ডাক্তার মানুষ, তো মেডিকেলটাকে বেশি ফোকাস করলাম, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্যগুলোকে আসলে এভাবে করলাম না। এখন তারপরও তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমার টার্গেট হচ্ছে ভার্সিটির জন্য হচ্ছে পড়া। দেখি আমি তোমাদের একটু কমেন্টগুলো হচ্ছে একটু দেখি এখন, যে ভাই আমার টার্গেট হচ্ছে ভার্সিটির জন্য পড়া, ভার্সিটির জন্য যদি কিছু বলতেন। আচ্ছা, ভার্সিটির জন্য আমি তোমাদেরকে একটু যদি মানে চেঞ্জ করি, ওই যে একটা চ্যাপ্টার পারফেক্টলি কেমনে পড়বো, এখানে একটু খালি চেঞ্জ করতে হবে। ভাই যার টার্গেট হচ্ছে ভার্সিটির জন্য পড়া, সে ফার্স্টে ক্লাস দেখবা, যার পড়ানো ভালো লাগে, প্রত্যেকটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস দেখবা, মেইন বই পড়বা, সেমভাবে অনুশীলনীর প্রশ্ন সলভ করবা, সাথে সে তখন মেডিকেল প্রশ্ন ব্যাংকের বদলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করবা। যার টার্গেট হচ্ছে শুরু থেকেই ভার্সিটি। থাকে অনেকেই থাকে যে ভাই আমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা কি বলে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বো, বা আমার বড় ভাই পড়ছে ফার্মাসি নিয়ে পড়ছে, আমার ফার্মাসি নিয়ে পড়ার অনেক ইচ্ছা। যদি এরকম কেউ থাকতে পারো যে ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে অনেক, বা এরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে মেডিকেল প্রশ্ন ব্যাংকের বদলে তুমি যে প্রথমে ক্লাস করবা, মেইন বই পড়বো, অনুশীলনী প্রশ্ন সলভ করে তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ যদি করতে পারো, তাহলে আশা করা যায় যে তুমি মানে ভার্সিটির জন্য আগায় থাকবা, ঠিক আছে। সেমভাবে কারো ইঞ্জিনিয়ারিং টার্গেট, ভাই আমার স্বপ্নের জায়গা হচ্ছে বুয়েট, আমি বাংলাদেশে হচ্ছে বুয়েটে পড়তে চাই, তো বুয়েটের জন্য যদি কারো টার্গেট থাকে, মানে ইঞ্জিনিয়ারিং আর কি, ঠিক আছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট,
ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি কারো টার্গেট থাকে, ইঞ্জিনিয়ারিং এর জন্য টার্গেট থাকলে ওকে, সেই ক্ষেত্রে তুমি এই সবগুলো আগের মতোই তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ব্যাংক সলভ করবা, ঠিক আছে? মেডিকেল প্রশ্ন ব্যাংকের বদলে তখন ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ব্যাংক সলভ করবা, আর সম্ভব হলে ওই যে এক্সাম দাও এবং ওই যে ভুলগুলা থেকে শিখা ইঞ্জিনিয়ারিং স্টাইলে, যদি সম্ভব হয় আর কি, ঠিক আছে? এই তো সিম্পল বেসিক। তার মানে ক্লাস, মেইন বই, অনুশীলনের প্রশ্ন, দেন তোমার প্রশ্ন ব্যাংক। মেডিকেল টার্গেট হলে মেডিকেল প্রশ্ন ব্যাংক, ভার্সিটি টার্গেট হলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবা। আর সম্ভব হলে ওই স্টাইলে, মানে অর্থাৎ মেডিকেল, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং স্টাইলে এক্সাম, এবং সেই এক্সামের ভুলগুলো থেকে যদি শিখে নিতে পারো, তাহলে আমি বলতে পারি যে কলেজের শুরু থেকেই তুমি আগায় থাকবা। এখন আসো নটরডেম কলেজের সাফল্য। হ্যাঁ, আমি নিজে নটরডেমিয়ান ছিলাম, তো তোমরা দেখো প্রত্যেক বছরই যে নটরডেম থেকে রেজাল্ট অনেক ভালো হয় অ্যাডমিশনের সময়টায়। কেন ভালো হয় জানো? কারণ নটরডেম কলেজে আসলে কলেজের ফার্স্ট থেকেই আসলে এই জিনিসগুলোকেই আসলে পড়ানো হয়, অর্থাৎ এই স্টাইলে অনেকটা কলেজ আগায়, অনেকটা। নটরডেম কলেজে বুঝছো, মানে ক্লাসগুলো অনেক ভালো হয়। আমি নিজে অভিজ্ঞতা থেকে বলতেছি, নিজে পড়ছি আমি নটরডেমে। মেইন বইটার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়, এবং নটরডেমের কুইজ পরীক্ষা হয়। তোমরা জানো, তোমাদের যারা এনডিসির বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনতে পারো, কুইজ পরীক্ষা হয়। নটরডেমের কুইজের প্রশ্ন অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নের মতো, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রশ্নের মতো অনেকটা, বুঝছো? আর বায়োলজি প্রশ্ন অনেকটা মেডিকেলের মতো করে, বুঝছো? নটরডেমের বায়োলজি প্রশ্ন অনেকটা মেডিকেলের প্রশ্নের মতো করে কুইজ পরীক্ষাগুলো, আর ফিজিক্স আর ম্যাথ পরীক্ষা এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে। একদম কম সময় দেয়, কম সময় হচ্ছে অনেকগুলা ম্যাথ করতে দেয় বা একটা সৃজনশীল দেয়। আমি তোমাকে বলি কি পরিমাণে কম সময়। ফিজিক্সে একটা খুবই মাথা নষ্ট একটা সিকিউ দিবে, ফুল সিকিউ সৃজনশীল প্রশ্ন, এবং সাথে 10টা এমসিকিউ দিবে, এবং আল্লাহ দিলে এই 10টা এমসিকিউ হচ্ছে ম্যাথ টাইপ এমসিকিউ, অর্থাৎ কোনো মুখস্থ এমসিকিউ না, যে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে এইরকম কোনো প্রশ্ন না। 10টা প্রশ্নই হচ্ছে ম্যাথ টাইপ ডিপ কনসেপ্ট থেকে প্রশ্ন দিবে, অর্থাৎ 10টা এমসিকিউ দিবে তোমাকে ম্যাথ টাইপ ফিজিক্সে ডিপ কনসেপ্ট থেকে প্রশ্ন দিবে। 10টা এমসিকিউ আর একটা ফুল সৃজনশীল ক খ গ ঘ। সময় কতক্ষণ জানো? মাত্র 30 মিনিট। মাত্র 30 মিনিটে তোমার 10টা ডিপ কনসেপ্ট থেকে ফিজিক্সে তোমার এমসিকিউ সলভ করতে হবে, আর একটা ফুল সৃজনশীল অ্যান্সার করতে হবে। সময় হচ্ছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে সব করতে হবে, এবং এইগুলা কইরাও পোলাপাইন কিন্তু 100তে 100 পায়। আমি নিজে পাইছি, মানে পার্ট নেওয়ার জন্য বলতেছি না, মানে আস্তে আস্তে মানে এরকম অভ্যস্ত হইতে পড়তে, মানে পড়াশোনার লেভেলটা কোন জায়গায় নিয়ে গেছে কলেজ, বুঝতে পারতেছো? যে আমরা এরকম চেষ্টা করতে করতে আমি নিজে একটা দুইটা পরীক্ষা আমি নিজেও ভুল করে 100 পেয়ে গেছিলাম। তো বুঝতেছো, এই জন্য এইভাবে আমাদেরকে আগে থেকে ট্রেনিং দেওয়ানো হয় নটরডেমকে, আমরা যারা পড়ছি। এই জন্য নটরডেমের ছেলে মেয়ে, মানে সরি মেয়ে তো নাই, ছেলেরা হচ্ছে পরীক্ষায় মানে অ্যাডমিশনে ভালো করে, ওদেরকে আগে থেকে অ্যাডমিশন স্টাইল আসলে ট্রেনিং টাইপ দেওয়া হয়। এই জন্য তোমরা চেষ্টা করবা, অন্য কলেজের যারা আছো তারা চেষ্টা করবা নটরডেমের কুইজের প্রশ্নগুলো কালেক্ট করার জন্য। তোমাদের অনেক বন্ধু আছে না, তাদের কাছ থেকে কুইজের প্রশ্নগুলো কালেক্ট করে তুমি নিজে বাসায় চেষ্টা করবা যে 30 মিনিটে হচ্ছে ওদের মতো তুমি সলভ করতে পারতেছো কিনা, তাইলে তুমি আগায় থাকবা। বিশ্বাস করি স্ট্র্যাটেজিটা তুমি যত প্র্যাকটিস করবা, নিজেকে যত চ্যালেঞ্জের মধ্যে ফেলবা, তুমি জীবনে তত ভালো করবা। কলেজে থাকতে আমাদেরকে এরকম প্রচুর চ্যালেঞ্জের মধ্যে ফেলছে দেখি আমরা অ্যাডমিশনের সময়টায় যে আমার কাছে মনে হতো যে ইজি। বিশ্বাস করো, আমার নিজের কাছে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বা অন্য যে কোনো অ্যাডমিশন যখনই দিতে গেছি মনে হয়েছে আরে দূর, এর থেকে তো কঠিন পরীক্ষা আমি কুইজেই দিয়ে ফেলছি কলেজে। মানে কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে গেছিলো, বুঝছো? এটা হচ্ছে নটরডেমের ভালো করার সিক্রেট, যেটা আমি তোমাদেরকে বললাম। এটা তোমরা তোমাদের বাস্তব জীবনে হচ্ছে প্রয়োগ করতে পারো। অন্য কলেজে যারা আছো নটরডেমের কুইজের প্রশ্ন কালেক্ট করে তোমরা এই 30 মিনিটে হচ্ছে এরকম একটা পরীক্ষা দাও, বাসায় বসে এক্সট্রা ঘড়ি ধরে দাও। বিশ্বাস করি এটা তোমাকে ইমপ্রুভ করবে। শুরুর দিকে অনেক কঠিন লাগবে, শুরুর দিকে আমরাও কুইজ অনেক খারাপ করতাম, কিন্তু আস্তে আস্তে দিতে দিতে একটা সময় আমরা কিন্তু এই যে 100তে 100 কিন্তু আমরাও পাইছি। তো এরকম করে যদি নিজেকে ট্রেন করো, দেখবা তুমি অনেক ভালো করতেছো, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে আর কি এটা তোমাদেরকে বলা দরকার, যে কেন আসলে নটরডেম থেকে রেজাল্ট ভালো হয়, অনেকে জানতে চাও হয়তো। এটা একটা অনেক বড় কারণ ছিল। যাই হোক, এটা হচ্ছে ওভারঅল তোমাদের হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন বলে দিলাম কলেজের শুরু থেকে। এগুলো হচ্ছে কোটি টাকা দিয়েও আসলে পাবা না, কারণ দেখবা যে এই জিনিসগুলো অনেকে জানবা হচ্ছে এইচএসসি দেওয়ার পরে। তখন তুমি আফসোস করবা যে ফার্স্ট ইয়ারে যদি কেউ আমারে বলতো, ইস আমি নিজে এইগুলো জানতাম না। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে তোমাদেরকে বলতেছে এখন, কিন্তু এইগুলা যত আগে জানবা, যত আগে কাজ করতে পারবা, তোমাদের জন্য জীবন সহজ হবে। ঠিক আছে, ওকে। তো এটাই ছিল আসলে আজকে আমাদের ওরিয়েন্টেশন। তাহলে আমরা 19 তারিখ থেকে হচ্ছে বায়োলজি পড়ানো স্টার্ট করব। কোষ রসায়ন দিয়ে আমরা শুরু করব।
আর তোমরা আমাদের কোর্সের গঠন, যারা আমাদের ফ্রি ক্লাস দেখতে চাও, হয়তো আজকে অনেকেই আছো, 2-4-5 জন থাকতে পারো যারা আজকে জীবনে প্রথমবার আমাকে দেখতেছো, তারা চাচ্ছ যে ভাই তারপরও আমি আপনার একটা ক্লাস দেখতে চাই, ওরিয়েন্টেশন খুব ভালো লাগছে, বাট স্টিল আমি আপনার একটা ক্লাস দেখে একটু দেখতে চাই যে কিভাবে ক্লাসে কিভাবে পড়ানো হয়। তো এটার জন্য তুমি আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো। ঠিক আছে, আমাদের ডিএমসি স্টেশন এটা ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ দিলেই পাবা। ডিএমসি স্টেশন সার্চ দিলে 1,54,000 সাবস্ক্রাইবার্সের একটা চ্যানেল আছে ইউটিউবে। সেখানে যে তুমি আমাদের একটা প্লেলিস্ট বলে একটু ঘাটলেই দেখবা এইচএসসি 26 কোর্সের গঠনের একটা প্লেলিস্ট আছে। ঠিক আছে, অথবা লাইভ ক্লাসগুলো যাবা, এগুলো লাইভে নেওয়া হয়েছিল ইউটিউবে, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে লাইভ ভিডিও সেকশনটায় যাবা। লাইভ ভিডিওতে গেলে একটু স্ক্রল করলেই দেখবা কোর্সের গঠনের অনেকগুলো ক্লাস আছে। তুমি 1-2টা ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমরা ক্লাস আসলে কিভাবে পড়ানো হয়। বাট বলে রাখতেছো এই ক্লাসগুলো আমরা একটু বেশি স্লো আগাইছি, কারণ এই ক্লাসগুলোর প্রায় সব ক্লাসই তোমাদের তখনও কলেজ খুলে নাই, ছাত্র আন্দোলনের আগে পড়ানো হয়েছে আসলে, তখন এই জন্য আমরা অনেক স্লো গেছি। বাট এখন আর একটু ফাস্ট যাবো, আর একটু সুন্দর করে, মানে আর একটু প্রিসাইজ করে আমরা যাব তখন। ঠিক আছে, ওকে, তাহলে এগুলাই কথা। ভর্তি হতে চাইলে এই যে আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিও। 19 তারিখ থেকে হচ্ছে আমাদের সাইকেল শুরু হবে। আর তোমাদের দ্বিতীয় পত্রের জন্য আর আমরা কোনো সাইকেল আনবো না। তোমরা অনেকে বলতেছো ভাই বায়োলজি দ্বিতীয় পত্ররও একটা কোর্স চালু করেন, কারণ অনেক কলেজে হচ্ছে সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় পত্র পড়াচ্ছে বায়োলজিতে, জুলজিও শুরু করে দিছে। একটা টিচার বোটানি পড়াচ্ছে, আরেকজন টিচার হচ্ছে জুলজি পড়াচ্ছে। তো জুলজির জন্য আমি আসলে সাইকেল আর আনতে চাচ্ছি না, যেহেতু মেডিকেল অ্যাডমিশনে ব্যস্ত থাকা লাগবে, সাইকেল আসলে এগুলো একটু চালানো ঝামেলা। আমরা জুলজির জন্য একদম হচ্ছে তোমার মানে সেকেন্ড পেপার একটা কোর্স নিয়ে আসবো, অর্থাৎ ওই একটা কোর্সে আমরা ধরো 2,500 বা 3,000 টাকা হয়তো কোর্স ফি থাকবে, পুরা জুলজি আমরা শেষ করা দিব 12টা চ্যাপ্টার। তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, জানো তো এটা, শর্ট সিলেবাসের আশায় কিন্তু বসে থাকো না, ফুল সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে। তো জুলজিতে চ্যাপ্টার আছে 12টা, তো 12টা চ্যাপ্টার আমরা একদম হচ্ছে তোমার ধরো 2,500 বা 3,000-এর মতো একটা ফি থাকবে, হয়তো প্রোমো কোড দিলে হয়তো বা 200-300 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবা, 2.5 থেকে 3-এর মতো একটা থাকবে কোর্স ফি। ফুল জুলজি আমরা শেষ করে দিব। কোর্সের ডিউরেশন প্রায় 10 মাসের মতো হবে, 9-10 মাস বা 1 বছরের মতো হবে। ঠিক আছে, আমরা দ্বিতীয় পত্র শুরু করব ফুল। ঠিক আছে, কিছুদিন পরে, এই মাসের পরের মাসে, এই মাস তো অলমোস্ট শেষ, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, ওই এই মাসের শেষে অথবা হচ্ছে অক্টোবরে আসবে জুলজি দ্বিতীয় পত্রটা আর কি আলাদা। আর প্রথম পত্রটাও আসলে এইভাবে আনার একটা প্ল্যান ছিল, বাট আসলে সাইকেল আমরা শুরু করে দিচ্ছি, সমস্যা নেই, আগে আমরা এই 3টা চ্যাপ্টার পড়াই, এরপরে যদি আমাদের মনে হয় আমরা হচ্ছে ফার্স্ট পেপারেরও এরকম একটা হচ্ছে নিয়ে আসবো। তো যারা আমাদের সাইকেলে ভর্তি থাকবা, পরে তাদেরকে আমরা হচ্ছে টাকাটা অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিব, প্রথম পত্র 12টা চ্যাপ্টারেরও আমরা এরকম একটা পরবর্তীতে নিয়ে আসবো, এবং পেমেন্ট অ্যাডজাস্ট করে দিব। ধরো এটা যদি পেমেন্ট থাকে 2500, তোমরা 900 দিয়ে ভর্তি হয়েছো, 900 বাদ দিয়ে তোমরা বাকি 1600 দিলেই আমরা ধরো তোমাদেরকে কি বলে বোটানি পুরা কোর্সে অ্যাড করে দিব, এরকম অ্যাডজাস্ট করে দিব, সমস্যা নাই। একটু আমরা প্ল্যানিং চেঞ্জ করছি, প্রবলেম নাই। তো আপাতত আমাদের সাইকেল বোটানি সাইকেলে ভর্তি হতে চাইলে এই গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে একটা মেসেজ দাও, 19 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। ঠিক আছে, দেখা হবে 19 তারিখে তোমাদের সবার সাথে। তাইলে লাস্ট একটা কথাই তোমাদেরকে বলতে চাই, এইচএসসি 26 লাস্ট একটা কথা, গেট সেট গো। চলো আমাদের সাথে বায়োলজির রাজ্যে আমরা হচ্ছে একটা ডুব দিতে চাই, এবং সেই ডুব থেকে যখন আমরা উঠবো ইনশাল্লাহ আমরা হচ্ছে বায়োলজির রাজা হয়ে তোমাদের কাছে হচ্ছে আসবো। ঠিক আছে, গেট সেট গো, দেখা হবে তোমাদের সাথে 19 তারিখে প্রথম ক্লাসে কোষ রসায়নে। এবার তোমাদের কমেন্টগুলো হচ্ছে দেখি, একটু কমেন্ট দেখে আজকে এগুলো আসলে দেখি। ওকে ওকে, 2650, ঠিক আছে ঠিক আছে। এবার কিন্তু ফুল সিলেবাস হবে, হ্যাঁ, শর্ট সিলেবাস কিন্তু না, চ্যাপ্টার কিন্তু অনেক বেশি, এই জন্য কোর্সের ডিউরেশন বেশি হবে, বুঝছো? 12টা করে 24টা চ্যাপ্টার। 25 সালে কয়টা চ্যাপ্টার ছিল জানো? 14টা চ্যাপ্টার। এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 22 ব্যাচ, মানে এইচএসসি 22, এইচএসসি 23, এইচএসসি 24, এইচএসসি 25, এই 4টা ব্যাচ শর্ট সিলেবাস পড়ছে, অর্থাৎ মাত্র 14টা চ্যাপ্টার ছিল ওদের। কিন্তু তোমাদের কিন্তু পুরো 24টা চ্যাপ্টার বায়োলজিতে পড়তে হবে এইচএসসির সময়, পুরো 24টাই। এই জন্য কিন্তু কোর্সের ডিউরেশন বাড়বে। ঠিক আছে, কেউ আবার মনে করো না শর্ট সিলেবাস না, কিন্তু জুলজি যেটা পড়াবো একদম 12টা চ্যাপ্টার, বোটানির যেটা খুলবো এটাও একদম 12টা চ্যাপ্টার, ফুল পড়াবো আমরা আসলে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু মানে 24টা চ্যাপ্টারই, কিন্তু পরিশ্রম আমারও বেশি, তোমারও বেশি, ডিউরেশনটাও বেশি হবে, 1 বছরের মতো সময় লাগবে এখন থেকে 1 বছর। ঠিক আছে,
বা অক্টোবর থেকে 1 বছর ধরবা, পরের বছর অক্টোবরের মধ্যে আমরা শেষ করব, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা হবে আশা করা যায় তোমাদের নভেম্বর বা ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হবে, তার আগে আমরা শেষ করে দেবো আর কি। ঠিক আছে, ফুল বই। এই তো এইটাই হচ্ছে তোমার মোটামুটি হিসাব। এরপরে তোমরা রিভিশন ফেজে চলে যাবে আর পরীক্ষা হবে হচ্ছে এপ্রিলে। তার মানে প্ল্যানটা কি বুঝছো? খুবই সিম্পল, ফুল সিলেবাস। আমরা 1 বছরের একটা প্ল্যান নিয়ে আগাবো, কোর্সের ডিউরেশন বছরখানেক থাকবে, কারণ 1 বছর লাগবে মোটামুটি 12টা চ্যাপ্টার শেষ করতে। ঠিক আছে, কারণ আমরা ভালো মতো পড়াবো। হ্যাঁ, আমরা কলেজের মতো তো আর ওই যে বলছি টপিক বাদ দিয়ে তো আর আমরা পড়াবো না, তাইলে কিছু হইলো? তাইলে টপিক বাদ দিয়ে পড়ালে তো তোমার আলটিমেটলি লাভ হবে না। কিন্তু কলেজে এই কাজটা কেন করে আসলে? কারণ কলেজে তোমার প্রচুর পরীক্ষা নেওয়া হয়। এখন আসলে তোমাদেরকে একটা ছোট্ট সিক্রেট বলি। সিক্রেটটা আসলে হয়তো বা কলেজ কর্তৃপক্ষ চায় না যে এই সিক্রেটটা আসলে কেউ পাবলিশ করুক, বাট আমি করে দিচ্ছি। বাংলাদেশের অধিকাংশ কলেজেই আসলে মানে পরীক্ষা বেশি থাকবে। দেখবা যে 2 মাস পরে একটা পরীক্ষা, সেটা শেষ হওয়ার 1 মাস পরে আবার একটা পরীক্ষা, তারপরে 1 মাস পরে ইয়ার ফাইনাল পরীক্ষা, তারপরে আবার প্রি টেস্ট পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, হ্যান পরীক্ষা, ত্যান পরীক্ষা, টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার পরে আবার মডেল টেস্ট পরীক্ষা। কলেজে দেখবে যে প্রচুর পরীক্ষা। এটার একটা সিক্রেট জানো? আসলে এটার মেইন সিক্রেট কি জানো? তোমরা হয়তো ভাবতেছো তোমাদেরকে পরীক্ষার উপর রেখে, প্রেসারে রেখে আসলে পড়াইতে চায় না। প্রত্যেকটা পরীক্ষায় খেয়াল করে দেখবা আলাদা করে তোমাদের কাছ থেকে বেতনের পাশাপাশি আলাদা করে পরীক্ষার চার্জ নেয়। এটা কি কখনো খেয়াল করছো? তুমি যখন হাফ ইয়ারলি পরীক্ষা দিবা দেখবা তোমার বেতনের পাশাপাশি একটা এক্সট্রা চার্জ দেওয়া লাগে পরীক্ষার জন্য, পরীক্ষা ফি। বাংলাদেশের কলেজগুলোতেই একটা বাজে প্র্যাকটিস আছে, মানে অধিকাংশ কলেজে কয়েকটা হাতে গোনা ভালো কলেজ আছে যারা এগুলা করে না। এর মধ্যে আমার নিজের কলেজ একটা, নটরডেম এই জিনিসটা খুবই ভালো। পুরা কলেজ লাইফে মাত্র 3টা পরীক্ষা নেবে, মানে 3টা বলতে বড় বড় পরীক্ষা 3টা। কুইজ পরীক্ষা তো সাপ্তাহিক পরীক্ষা সপ্তাহে 2টা পরীক্ষা থাকে, ওটার জন্য আলাদা কোনো ফি নাই, সাপ্তাহিক পরীক্ষার জন্য আলাদা কোনো ফি নাই। জাস্ট 3টা বড় পরীক্ষা নেবে পুরো কলেজ লাইফে, হাফ ইয়ারলি পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, আর হচ্ছে টেস্ট পরীক্ষা। কোনো প্রি টেস্টও নাই, কোনো টেস্টের পরে মডেল টেস্টও নাই, কিছু নাই, জাস্ট 3টা বড় পরীক্ষা নেয়। এটাই ভালো, আমার মতে এরকমই ভালো। পুরা প্রায় 2 বছরের লাইফে 3টা বড় পরীক্ষা নেয় ওরা। কিন্তু ম্যাক্সিমাম কলেজে হচ্ছে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্টের পরে আবার মডেল টেস্ট, আবার মাঝখানে সিটি পরীক্ষার সময় আলাদা করে চার্জ। এগুলা কেন করে? ওই যে পরীক্ষা যত বেশি হবে তোমার কাছ থেকে তত বেশি পরীক্ষা ফি নিতে পারবে তারা, লাভ। এটা বুঝতেই পারতেছ আসলে, একদম ওপেন মানে একটা সিক্রেট ফাঁস করে দিলাম। এই জন্য এত ঘন ঘন পরীক্ষা নেয়। আর এই ঘন ঘন পরীক্ষা যেহেতু নিবে, তো পরীক্ষার জন্য তো সিলেবাস দেওয়া লাগবে, এই জন্য সিলেবাস দেয়। আর সেই সিলেবাস শেষ করা লাগবে, এই সিলেবাস শেষ করার জন্যই স্যাররা একদম টান দিয়ে পড়ায়। লাইক 2 জন বা 4 জন টিচার 4টা চ্যাপ্টার শুরু করে। তুমি পারো না পারো কোনো তাদের দেখার ব্যাপার না, 1 মাসের মধ্যে 4টা চ্যাপ্টার তোমার শেষ। বায়োলজি যাও, তোমার পরের মাসে পরীক্ষায় 4টা চ্যাপ্টারের উপর। তো 1 মাসে তুমি কেমনে 4টা চ্যাপ্টার ভালো মতো পড়বা? সম্ভব এটা? এই জন্য আসলে মানে এই সিস্টেমটার কারণে তোমরা আরও বেশি সাফার করো কলেজে। এটা খুব বাজে একটা প্র্যাকটিস, কিন্তু মানে এটা আসলে এখন ট্রেন্ড হয়ে গেছে আসলে, বুঝছো? বাস্তবতাটা কি বুঝতে পারতেছো? ওই জন্য তোমাদের টার্গেট কি হবে? তাহলে তোমরা কিভাবে ভালো করবা? তোমাদের টার্গেট হচ্ছে ভাই তোমরা আমাদের সাথে আগাও, তুমি যেটা পড়বা ভালো মতো পড়ো। দেখো তোমার ধরো 1 মাস পরে 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা আছে বায়োলজি, আমি বলি। কিন্তু তুমি যদি 4টা চ্যাপ্টার ওই স্যারদের মতো টাইনা যদি সারা টাইনা তোমাকে পড়ায় দিবে, কোনো সমস্যা নাই। তুমি যদি স্যারদের মতো টেনে যদি পড়ো, তোমার তো অনেক গ্যাপ থেকে যাবে মাঝখানে। এই গ্যাপ তুমি পরে ফিল আপ করতে পারবা ওই যে পানির মগ বানানোর মতো। প্রথমবার তুমি ঠিকমতো যদি পানির মগ বানানো না শিখো, বা একটা কাজ যদি প্রথমবার সময় থাকে সবচেয়ে বেশি, সেই প্রথমবারই যদি তুমি টেনে তুমি যদি স্যারদের সাথে পড়তে বাধ্য হও, তুমি পরের বার কখনো না ওই গ্যাপগুলোকে আর ফিল আপ করতে পারবা না, সময় পাবা না। তাহলে তোমার কি করতে হবে? তোমার 4টা চ্যাপ্টার তো ভাই তুমি 2টা চ্যাপ্টার টার্গেট করে যাও, কিন্তু তুমি সেই 2টা চ্যাপ্টার একেবারে নোট সহকারে, মানে যারা এভারেজ স্টুডেন্ট একটু কম পড়তে পারো তাদের জন্য বলতেছি, তুমি 2টা বা 3টা চেষ্টা করো, অনেক পরিশ্রম করে 3টা চ্যাপ্টার তুমি একদম নোট করে একদম দুর্দান্তভাবে পড়ে যায়, এমনভাবে পড়ো এটা তোমাকে যাতে জীবনে আর দ্বিতীয়বার যাতে পড়তে না হয়। দ্বিতীয়বার পড়তে বলতে মানে তুমি এরপরে যাতে খালি রিভিশন দেওয়া লাগে, তোমার নোট করা কমপ্লিট, একদম দুর্দান্তভাবে পড়ছো ওই 2টা বা 3টা চ্যাপ্টার, তোমাকে এরপরে খালি নোটটা একটু বের করে আর বইটা একটু রিডিং দিলেই মানে রিভিশন স্টাইলে পড়তে হচ্ছে। এরপরে তোমার আর নতুন করে এই চ্যাপ্টারটা পড়া লাগতেছে না। এতে করে কিন্তু তোমার শুরুর দিকে অসুবিধা হবে, বাট একটা সময় দেখবে অ্যাডজাস্ট হয়ে গেছে, তোমার পড়াটা গুছানো হবে। বাট তুমি যদি 4টা চ্যাপ্টারই পড়তে যাও, যে সিলেবাস তো 4টা চ্যাপ্টারে যদি এই চ্যাপ্টারে এইটুকু পড়লা, এই চ্যাপ্টারে এইটুকু পড়লা, খাপছা করে যদি পড়ো, দেখবা কি জানো, তোমার কোনো চ্যাপ্টারই তুমি আসলে পারো না, তুমি কোনো চ্যাপ্টারই পারো না। এই চ্যাপ্টারের একটা লাইন পারো, ওই চ্যাপ্টারের আরেক লাইন পারো, এই পড়া দিয়ে দেখবা তুমি মানে পাশ করাও টাফ, বা কোনো মতো যদি মানে ভাগ্যের জোরে পাশ করেও যাও, তোমার দেখবা কিছুই মনে নাই। এই 4টা চ্যাপ্টার কি পড়ছো তোমার হাফ ইয়ারলির কোনো পড়াই মনে নাই।
ইয়ার ফাইনালে যায় দেখবা তোমার হাফ ইয়ারলির কিচ্ছু মনে নাই চ্যাপ্টার, কারণ তুমি তো কোনো চ্যাপ্টার ভালো মতো পড়ো নাই। এই জন্য সলিউশন হচ্ছে আসলে তুমি সবগুলা চ্যাপ্টার না পড়ে তুমি একটা দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে বাট বাকি চ্যাপ্টারগুলো একদম বেস্টভাবে পড়ো, যাতে ওই চ্যাপ্টার তোমাকে দ্বিতীয়বার যাতে জিরো থেকে পড়তে না হয়, তুমি যাতে দ্বিতীয়বার খালি শুধু রিভিশন দিতে পারো আর নতুন চ্যাপ্টারগুলো পড়বা। এখন বলতে পারো যে ভাই তাইলে তো সিলেবাস শেষ হবে না, তাহলে তো টেস্টের সময়ও তো আমার সিলেবাস শেষ হবে না। কার শেষ হয়? আমি নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, আমি নিজে কলেজে থাকতে, এই যে দেখো নটরডেম কিন্তু স্টিল ভালো, ওরা এত বেশি পরীক্ষা নেয় না, স্টিল আমি নিজে টেস্টে সিলেবাস শেষ করতে পারি নাই, আমার ফ্রেন্ডরাও শেষ করতে পারে না, কারণ সময় অনেক কম থাকে। আমি টেস্টে যদি আমাকে বলো, পার্সোনালি যদি বলো, আমি টেস্টে 70 থেকে 80% সিলেবাস শেষ করতে পারছিলাম আমার যখন টেস্ট পরীক্ষা হয় কলেজে, 70 থেকে 80% শেষ করতে পারছি। কিন্তু টেস্ট পরীক্ষার পরে 4 মাস সময় থাকে এইচএসসির আগে, এই 4 মাসকে আমি কাজে লাগাইছি। এই 4 মাসে আমার যে বাকি 20-25% সিলেবাস বাদ ছিল, ধুমায় হচ্ছে পড়ালেখা করছি আর হচ্ছে মডেল টেস্ট দিছি। মডেল টেস্ট দিছি বলতে কোচিংয়ে মডেল টেস্ট দিছি, আমাদের কলেজে তো আর মডেল টেস্ট হয় না, টেস্টের পরই শেষ। টেস্টের পরই নটরডেম কলেজ আর তোমারে চিনবে না, শেষ, তুমি এবার নিজের মতো পড়ো। তো আমি এই 4 মাসে হচ্ছে পড়ছি, ওই 20-25% সিলেবাস শেষ করছি, আর বাকি 70-80% রিভিশন দিছি আর হচ্ছে পরীক্ষা দিছি আর কি, ঝালাই করছি নিজেরে। তো আমার এইচএসসি কিন্তু খুবই দুর্দান্ত প্রিপারেশন ছিল, অ্যাডমিশনও কিন্তু খুব ভালো গেছে আমার অ্যাডমিশনটা। সো বুঝছো, সিলেবাস কিন্তু আসলে খুব ভালো স্টুডেন্টরাও শেষ করতে পারে না। তোমরা যদি আমার ভালো স্টুডেন্ট মনে করো, তাহলে আমি নিজে সেই হিসেবেই বলতেছি, আমার নিজেরই টেস্টে হচ্ছে 70 থেকে 80% শেষ হয়েছে। অথচ আমার কিন্তু কলেজে পজিশন ভালো ছিল, এনডিসিতে কিন্তু আমার পজিশন প্রথম দিকেই ছিল, শুরুর দিকে কিন্তু ছিল। নটরডেমে দেখবা টপ 100 একটা কথা বলে, টপ 100 হচ্ছে সবচেয়ে ভালো, মানে টপ 100, আমি টপ 100-র মধ্যে ছিলাম, অর্থাৎ প্রথম 100 জনের মধ্যে আমি ছিলাম পুরো কলেজে। তো এটা কিন্তু খুব ভালো। নটরডেমের যারা আছে তোমাদের ফ্রেন্ড জিজ্ঞেস করো, টপ 100-র মধ্যে থাকা মানে অনেক প্রেস্টিজিয়াস। আমি কিন্তু টপ 100-র মধ্যে ছিলাম 70 থেকে 80% সিলেবাস শেষ করে, বুঝতেছো, এত কম্পিটিশনের মধ্যেও। তার মানে কি, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। তুমি 70 থেকে 80% শেষ করছো, বাট কোয়ালিটি ফুল ওয়েতে শেষ করছো, খুব ভালো মতো পড়ছো, তুমি এনডিসির মতো একটা কলেজেও টপ 100-তে থাকতে পারবা, এবং তুমি অ্যাডমিশনে যেখানে পরীক্ষা দিবা আল্লাহর মধ্যে সেখানেই চান্স পাবা, এইচএসসিতে তুমি বৃত্তিও পাবা। আমি যদি নিজের এক্সাম্পলই দিই নিজের, ঠিক আছে। বাট তোমার যদি কোয়ালিটি না থাকে, কোয়ালিটি বলতেই যে তুমি 100% পড়ছো, বাট এই চ্যাপ্টারের এক লাইন পড়ছো, ওই চ্যাপ্টারের আরেক লাইন পড়ছো, এমনি করে পড়া তুমি চ্যাপ্টার শেষ করছো। ভাই আমি পড়ছি, আমি কোষের গঠন পড়ছি, আমি কোষ রসায়ন পড়ছি, বাট ধরলে কিছুই পারো না, মানে তুমি বাদ দে অনেক কিছু বাদ দে কোনো মতে পড়ছো। এই পড়া দিয়ে তুমি সব চ্যাপ্টার পড়লেও দেখবা তুমি পরীক্ষায় পাশ করতেই টানাটানি হয়ে যাবে, রেজাল্ট ভালো তো দূরের কথা। তো বুঝছো, এই জন্য এই সিস্টেমটাই আগাইতে হবে, কিছু করার নাই। এক মাসে কখনোই ভালো মতো পড়ে 4টা চ্যাপ্টার শেষ করা সম্ভব না, কিন্তু কলেজ ইচ্ছা করে তোমাকে এটা বাধ্য করবে, কারণ তার পরীক্ষা নেওয়া লাগবে, এক্সট্রা চার্জ নেওয়া লাগবে। এই জন্য তুমি যেটা করবা, তুমি ভাই 4টার মধ্যে 3টাকে টার্গেট করো, যে এই 3টা আমি সবচেয়ে বেস্ট পড়বো, এই 2টা চ্যাপ্টার বেস্ট পড়বো, ম্যাথের এই 3টা চ্যাপ্টার আমি খুব ভালো মতো পড়বো, কেমিস্ট্রি এই 2টা চ্যাপ্টার পড়বো, ফিজিক্সে এই 3টা চ্যাপ্টার পড়বো, আইসিটি একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার ভালো মতো পড়বো। এটা পড়া তুমি দেখবা স্টিল তুমি ভালোই করতেছো, এবং তোমাকে ওই চ্যাপ্টার যাতে দ্বিতীয়বার খালি রিভিশন দেওয়া লাগে। কথা ক্লিয়ার? এইভাবে করলে কলেজে ভালো করতে পারবা। আদারওয়াইজ ওই যে খাপ ছাড়া করে পড়লে তোমার ভাগ্য ভালো থাকলে পাশ করবা, ভাগ্য খারাপ থাকলে ফেল করবা, লাইক গতানুগতিক পড়া, এবং দেখবা তোমার এইচএসসির সময় হতাশা লাগবে যে তুমি সব চ্যাপ্টারই আবছা পারো, বাট কোনোটাই ভালো মতো পারো না। ওই যে ইংলিশে এটাই সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল তখন এটা হবে, জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। সব কাজের কাজই, কিন্তু কোনো কাজেই দক্ষ না। ইংলিশে এই প্রবাদ বাক্য শুনছো না, যে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, মানে সব কাজই কম বেশি পারে কিন্তু কোনো কাজেই সে দক্ষ না, মাস্টার না, এরকম অবস্থা হয়ে যাবে তখন। ঠিক আছে, ওকে। আমার একজন ডক্টর কাজিনও নোট করে পড়ার অ্যাডভাইস দিছে। হ্যাঁ, টপার যারা থাকে, টপাররা আসলে তোমাকে নোট করে পড়ার অ্যাডভাইসই দিবে, কারণ এটাই সবচেয়ে বেস্ট। শুরুর দিকে মনে হবে অনেক ঝামেলা, বাট পরে যে বোঝা যায়, বুঝছো। আমি তো তোমাদেরকে বললাম কেন নোট করা উচিত, বললাম না, সুন্দর করে বুঝাইছি। ওকে, তাহলে কে কে লাইভে আছো? রাজ আছো, আভিরা আছো, ঠিক আছে, মাহা আছো, মাহিমা আছো, ইমরান হোসেন আছো, তারান্নুম আছো, আতিয়া সুলতানা আছো। ঠিক আছে, তোমাদেরকে চিনি আমি মোটামুটি, 26-এর অনেককেই চিনি। তারান্নুম, আফরিন, মাহা, রাজ, আচ্ছা গণিতবিদ রাহাত ভাইয়া একটা ফানি ভিডিও দিছিলাম, এরপরে সাদিয়া ইসলাম। কেউ তো কুইজের প্রশ্ন দিতে চাবে না, কেন চাবে না? বললেই হবে, বললেই হচ্ছে দিবে, সমস্যা নাই,
ফ্রেন্ড থাকলে বা পরিচিত কেউ থাকলে কুইজের প্রশ্ন কালেক্ট করে দিতে পারো পরীক্ষা, ওদের নটরডেমের কুইজের প্রশ্নগুলো কেমন হয় দেখতে পারো। বই মাস্ট, ঠিক আছে। মেহেদি হাসান আছো, আমি একটু ইউটিউবেও দেখি কে কে আছে। তো বুঝছো যেই কথাগুলো বললাম একদম বিশ্বাস করে এগুলো কলেজের শুরুর দিকে বলা হয় না, এগুলা জানা হয় না, এগুলা পরে যে আফসোস হয় যে আগে জানতে পারলে ভালো হতো। ওকে, ওকে, ওকে। মৌরিন, মৌরিন ফিজিক্স কেমিস্ট্রির অনুশীলনী ক্লাস। তুমি কোন ব্যাচের আসলে? 26 ব্যাচ হলেও তো এত তাড়াতাড়ি দরকার নাই ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী ক্লাস। বাট যদি 25 ব্যাচ হও, আমাদের আর্কাইভ ক্লাসে মানে RTDS এর যদি দুরন্ত প্রয়াস 5.0 ভর্তি হও, সেখানে আর্কাইভে একটা একটা করে ক্লাস আপলোড দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আর হচ্ছে তোমার দুরন্ত প্রয়াস 4.1-এ 24 ব্যাচের মেডিকেল কোর্সে তো লাইভে ক্লাস হচ্ছেই, তিনটা ক্লাস হয়ে গেছে অনুশীলনী সলভ ক্লাসের। ওকে, ওকে। নাহিদ, নাহিদ আছো, সোহাগ আছো, রোকেয়া আছো, ফেরদৌসি আছো, নাহিদ ভাই। আমরা এইচএসসি 26 ব্যাচ, শুধু আমরাই মনে হয় পিছিয়ে আছি। না, পিছানো না, আমরা শুরু করব, শুরু করলেই সুন্দর করে হচ্ছে শেষ করতে পারবা। আচ্ছা, ইউটিউবে যারা বাজে কমেন্ট করে, আচ্ছা আমি একা মানুষ, আসলে সবসময়ই অনেক কিছুই আসলে চেক করা সম্ভব হয় না। দেখো এখন জিনিসগুলো তো আসলে বুঝোই। এখন যারা বাজে কমেন্ট করো, দেখো একটা লাইভে গাইডলাইন লাইভ দিচ্ছি, সেইখানে যদি তোমার গাইডলাইন ভালো লাগে শুনবা, না ভালো লাগলে আসলে ইগনোর করবা, ঠিক আছে। অনেকেই শুনতেছে, তাদের তো উপকার হচ্ছে, শুধু শুধু এখানে আইসা উল্টাপাল্টা কমেন্ট করে আসলে নিজেকেই কিন্তু নিজেকে ছোট করা হয়। তোমরা কি জানো যে এই যে পাবলিকলি, ধরো কেউ, অনেকে মনে করে আমি একটা পাবলিক পোস্টে মানে গালি দিলাম, কথার কথা কমেন্টে গালি দিলাম, মনে হয় যে অনেক কুল। আসলে কিন্তু কুল না। তোমাকে মানুষ কি মনে করে জানো? যারা এরকম করো, আমার স্টুডেন্টদের মধ্যেও হয়তো অনেকে থাকতে পারে যাদের এইরকম মানে চিন্তা করে অনেক সময় যে পাবলিক পোস্টে একটু গালিগালাজ করলে মানুষ একটু কুল মনে করে। এই বয়সটা একটু এরকম, তোমাদের এই বয়সটা আমরা পার করে আসছি, আমাদের অনেক সময় এরকম মনে হতো, আমাদের কিছু বন্ধুর মনে হতো যে একটু ব্যাড বয়েজ একটা ভাইবটা অনেক কুল। আসলে কিন্তু কুল না। এখন আমরা এগুলা বুঝি যে এটা বললে মানুষ না আসলে তোমার ব্যক্তিত্ব নিয়ে তখন প্রশ্ন করে, যে একটা ছেলে বা একটা মেয়ে পাবলিক পোস্টে গালিগালাজ করতেছে, তখন তোমার ব্যক্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন তুলে, যে এই ছেলেটা বা মেয়েটা কেমন পাবলিকলি গালিগালাজ করতেছে। তোমার ফ্যামিলিকে তখন কাট করা দাঁড় করা দেয়, যে বাবা মা মনে হয় একে ভালো শিক্ষা দিতে পারে নাই, পাবলিকলি গালিগালাজ করতেছে। বুঝতে পারছো বাচ্চারা? এটা মাথায় রাখো। তোমার আচরণ তোমার পরিবারকে রিপ্রেজেন্ট করে, তোমার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে, যে কোনো জায়গায়, এটা পাবলিকলি হোক প্রাইভেটলি হোক, সব জায়গাতেই। বুঝছো? এটা মাথায় রাখবা, এটা মাথায় রেখে সবসময় কাজ করবা, ঠিক আছে। ওকে, ইউসুফ আলী ভাই, ন্যানো বায়োলজি থেকে সাইকেলের ডিফারেন্স কি? আচ্ছা, ন্যানো বায়োলজি হচ্ছে এটা ফ্রি ক্লাস ছিল, এটা 23 ব্যাচের সময় হচ্ছে ফ্রি ক্লাস নিছিলাম। আর এটা হচ্ছে তোমাদের 26-এর জন্য আপডেটেড ক্লাস। সাইকেলগুলো হচ্ছে পেইড ক্লাস, এবং এখানে শুধু পেইড ক্লাস না, এখানে ক্লাসের পাশাপাশি ওই যে ক্লাসে লিখে লিখে নোট করা দেওয়া হবে, এই নোটগুলো তোমরা নিতে পারবা। তারপর এখানে এক্সাম থাকবে, এক্সামে প্রাইজ মানি থাকবে, মানে এখানে অনেক কিছু তোমরা পাবা। এবং সাথে আমার ইচ্ছা আছে তোমাদেরকে এই হ্যান্ড নোটগুলো আমরা সেলও করব। লাইক কেউ যদি চায় যে ভাই আমার নোট করতে খুব কষ্ট হচ্ছে, মানে আপনি ক্লাসে যা লেখেন আমার এটি নোট করতে অনেক কষ্ট হচ্ছে, এই নোটগুলো আপনি যদি আমাকে আলাদা করে কুরিয়ারে পাঠান, আমি আলাদা পে করতে রাজি আছি, বই আকারে পাঠান, আমি কিনবো হ্যান্ড নোট। আমি সেই হ্যান্ড নোটগুলো এখানে কোর্স স্টুডেন্টদেরকে হচ্ছে বিক্রির একটা অপশন থাকবে, ঠিক আছে। ছাপানোর খরচ দিলে আমরা তোমাদেরকে ছাপায় তোমাদের কাছে পাঠিয়ে দিব, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবা। বুঝছো? অনেক ধরনের সুযোগ থাকবে, অর্থাৎ এখানে তোমরা হ্যান্ড নোট পাবা, একটা চ্যাপ্টার শেষ হবে তার পরবর্তীতে হ্যান্ড নোট তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে, এটা টাকা দিয়ে আর কি। পিডিএফ দিব, পিডিএফ ভার্সন সবার জন্য ফ্রি কোর্সের। আর যদি কেউ চাও যে ভাই আপনি প্রিন্ট করে আমারে বই আকারে দিয়ে দেন, আমার পিডিএফ পড়তে ভালো লাগে না, বা আমার নোট করতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না, কিন্তু আপনার নোটটা আমার খুব ভালো লাগতেছে, এই নোটটা আমি বই আকারে নিতে চাই, তুমি বই আকারে আমাদের কাছ থেকে এক্সট্রা ছাপানোর খরচ দিলে আমরা তোমাকে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে, বই আকারে সুন্দর করে। তো এইগুলা হচ্ছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে। তার মানে হ্যান্ড নোট পাবা, তারপরে হচ্ছে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, পরীক্ষা দিয়ে ভালো করলে প্রাইজ মানি সুযোগ থাকবে, আমাদের সাথে বাফেটে যাওয়ার সুযোগ থাকবে, বাফেট খাওয়ার একটা সুযোগ অফার থাকবে। আর হচ্ছে লাইভ ক্লাসে যেটা হয় যে ক্লাসে একটা রুটিন থাকবে, লাইক তোমার একটা প্রেশার থাকবে। আর ন্যানোবায়োলজি ফ্রি ক্লাস ডেফিনেটলি খুবই জোস, তুমি ফ্রি ক্লাসও দেখতে পারো, কিন্তু ফ্রি ক্লাসটা হচ্ছে পুরোপুরি তোমার উপর, তুমি তোমার মন চাইলে দেখলা, মন চাইলে দেখলা না, মানে কোনো রুটিন নাই,
পুরোপুরি তোমার নিজেই নিজেরে চালাইতে হবে, নিজেরে মোটিভেট করে ক্লাস দেখে দেখে তোমার বায়োলজি পড়তে হবে। মন চাইলে পড়বা, মন চাইলে পড়বা না, কেউ তোমার বাধ্য করবে না। কিন্তু এইখানে তোমাকে বাধ্য করা হচ্ছে কারণ একটা রুটিন আছে। তোমার কাছে মনে হবে যে আচ্ছা ভাইয়ার তো আজকে একটা ক্লাস আছে, তাহলে তো আজকে একটু পড়তে হবে, কালকে তো একটা পরীক্ষা আছে, পরীক্ষা তো পড়তে হবে, হ্যান্ড নোট তো ভাইয়া সুন্দর করে হ্যান্ড নোট বানায় দিচ্ছে, একটা হ্যান্ড নোট কালেক্ট করলে তো ভালোই হয়, পরে রিভিশন দিতে ইজি হবে। এই তো ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই। আমি কালকে রুটিন দিয়ে দিব। 19 তারিখে প্রথম ক্লাস, এটা ধরে রাখো। 19 তারিখে হচ্ছে আমরা ক্লাসের টাইমটা আমরা একটু এদিক সেদিক করতে চাচ্ছি। আমরা ক্লাসের টাইমটা হচ্ছে সন্ধ্যা, দেখি আমি, তারপরও আমি 19 তারিখে ক্লাসের টাইম হয় 7:30টায় অথবা রাত 9টায়, দুইটার যে কোনো একটা আমি তোমাদেরকে জানাবো কালকে রুটিনে, একদম ডিটেলসে বলে দিব, ঠিক আছে, গ্রুপে। আর যারা ভর্তি হইতে চাও আমি আবারও একটু মনে করা দিই, আমাদের পেজে একটা মেসেজ দিও, তাইলেই হবে। আমাদের গ্র্যাভিটি মেডিটেশন পেজে একটা মেসেজ দিও যারা ভর্তি হতে চাও। এই পেজটা একটা মেসেজ দিও যে ভাই আমি 26 ব্যাচের বায়োলজিতে ভর্তি হতে চাই, এইচএসসি 26, তাইলেই হবে। ভর্তি হয়ে যাও। 19 তারিখের ক্লাস শুরুর আগে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।